জি ভাই আসছি। জি ভাই আসি। না বললাম যে আপনাদের কোশ্চেনটা কি বেশি একটা কঠিন ছিল? আমার তো মনে হয় না কঠিন ছিল, ইজি ছিল। হ্যাঁ জাভা স্ক্রিপ্টটা একটু কঠিন লাগছে, মানে ওটা তেমন ভাবে আয়ত্ত হয়নি তো এখনো। আচ্ছা হয়ে যাবে, আস্তে আস্তে সবার হয়ে যাবে, টেনশনের কিছু নাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা যেহেতু ওই ইয়ার আসবে, তো আসলে পরে সবাই একটু ক্যামেরাটা অন করবেন, মানে যখন স্যার আসবে যদি আসে ক্যামেরাটা অন করেন। আচ্ছা তো ভাই ক্যামেরা কি আগে থেকে অন করে রাখবো? আগে থেকে না, যখন আসলে তো বুঝবেন যখন আসবে। জি জি। আচ্ছা তো আজকে আমরা একটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে যে কোয়ারি। ঠিক আছে, যে কোয়ারি জিনিসটা ট্রাই করবো, যে কোয়ারি জিনিসটা আজকে সেটা ট্রাই করবো। সো বেসিক্যালি যে কোয়ারি জিনিসটা কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো যে কোয়ারি হচ্ছে আপনার ওই জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি। ঠিক আছে, যে কোয়ারি হচ্ছে জাভা স্ক্রিপ্টের কি একটা লাইব্রেরি, অনেকে বলে ফ্রেমওয়ার্ক। সো এবং এটা সবচেয়ে পুরান লাইব্রেরি মধ্যে, জাভা স্ক্রিপ্টে অনেক লাইব্রেরি আছে এবং সবচেয়ে পুরান একটা লাইব্রেরি হচ্ছে কি এই যে কোয়ারি। সো যে কোয়ারিটি বলতেছি জাভা লাইব্রেরি। সো এইটাতে লাইব্রেরি কেন বলি, লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কস কেন বলতেছি? এটা ফ্রেমওয়ার্ক বলা যায় না, কারণ jQuery ইজ এ স্মল ফিচার ইজ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। ওরাই বলতেছে এটা লাইব্রেরি। এটা হচ্ছে HTML ডকুমেন্ট ট্রাভার্স ম্যানিপুলেশন ইভেন্ট হ্যান্ডলিং, মানে জাভাস্ক্রিপ্টে যা যা হয় সবই jQueryতে হচ্ছে করা পসিবল। খালি jQueryটা একটু জাভাস্ক্রিপ্টের কোডটা কমাই দিছে এবং ওদের সিস্টেমে ওদের কোডিংটা নিয়ে আসছে। ঠিক আছে, ওদের সিস্টেমে কি হচ্ছে কোডিংটা নিয়ে আসছে, মানে ওদের যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটে কোডিংটা করতেছে। তো জাভাস্ক্রিপ্টের যা কাজ এখানেও সেম, দেখবেন যে একই রকমের কাজ হচ্ছে, বাট কোডিং সিস্টেম ডিফারেন্ট আর একটু অনেক ইজি আছে এবং প্লাগইন পাওয়া যায়, যে প্রচুর প্লাগইন আছে এবং অনেক কাজ পাওয়া যায়। সো ব্যাপারটা হচ্ছে যে, তো এই যে কোয়েরি দিয়ে আমরা আছে টুকটাক কিছু জিনিসপত্র দেখবো আজকে, যে এসব যে কোয়েরি আসলে কি হয় জিনিসটা দেখি। তো এটা দিয়ে ম্যাক্সিমাম হচ্ছে আপনার বড় বড় ওয়েবসাইটের যে কাজগুলো, যে ইয়াগুলো আছে প্লাগইন বা স্লাইডার বা সব যে করে দিয়েই বেশিরভাগ করার চেষ্টা করে, সেটা ভুল করি। সো যে করে দিই বিভিন্ন ওয়েবসাইটে কাজগুলো করা হয়। সো যে কোয়েরি আমরা অলরেডি কাজ করছি যখন আমরা বুটস্ট্র্যাপে কাজ করছিলাম। বুটস্ট্র্যাপে বুটস্ট্র্যাপে যখন আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে কাজ করছি, যেমন হচ্ছে ক্যারোসেল, তারপরে যে ড্রপ ডাউন সবকিছু যখন ইউজ করছি তখন সাথে কিন্তু jQuery ইউজ করছি, তার মানে বুটস্ট্র্যাপ jQuery ইউজ করে এবং ওরা একটা jQuery লিংক দিয়ে দিছিল, তাই না? এই যে প্রথম দিকে আমরা ইউজ করছিলাম যে বুটস্ট্র্যাপের সময় যে jQuery লিংকটা, সে লিংক দিয়ে দিছিল। সো এই লিংক দিয়েও আমরা jQuery করতে পারি, অথবা আমরা ডাউনলোড করেও jQuery আমাদের সাথে রাখতে পারি। ঠিক আছে, এই লিংক দিয়েও করা পসিবল, অথবা আমরা ডাউনলোড করে। সো ডাউনলোড করে একদিন দেখাইছিলাম যে ডাউনলোডে গেলে, যখন আপনি ডাউনলোডে যাবেন তখন এখানে এসে কি ডাউনলোড, এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমটা ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery, এটা ডাউনলোড করুন। তো কিভাবে, জাস্ট ক্লিক করলে কি হবে, এটা হয়ে যাবে একটা কোড পেয়ে যাবেন। সো এই কোডটা দরকার নেই, আপনারা যেটা করবেন এটা রাইট ক্লিক করে সেভ লিংক অ্যাজ হয়ে যাবে। ঠিক আছে, রাইট ক্লিক করে সেভ লিংক অ্যাজ, এবং যেখানে সেভ করা দরকার ওই জায়গাটা সেভ করে নেবেন। যেমন আজকে আমাদের কোথায় যে 7 লাগবে সেখানে যে ওইটা এবং ওইটা নামাইলেন, ওটা একবারই নামাবে, ওটা রেগুলার বিভিন্ন জায়গায় এটা কি করবেন, কপি করবেন। তো এটা কপি করে এক জায়গায় রেখে দেবেন যাতে আপনি পরবর্তীতে পেতে পারেন।
যেমন আমি এখানে আদার্সে এখানে যে বুটস্ট্র্যাপ ছিল এর ভিতরে জেএস করলো এখানে লিখে দিচ্ছি, যাতে পরবর্তীতে এটা আমরা ইউজ করতে পারি, নিতে পারি। আর যেদিন যখন কাজ করবেন ওইখানে jQuery ফাইলটা রেখে দিবেন। এটা জেএস ফাইল, সেটা যদি আমরা ক্লিক করি দেখবেন যে এখানে অনেক কোড আছে, অনেক কোড করা আছে। সো এখানে যদি ওপেন আছে, এখানে অনেক কোড কোথায় আছে, ডানে আছে। সো আমি যদি এই ফাইলটাকে এডিট ভিউ ওয়ার্ডপ্রেস করে দিই, বিশাল একটা লাইনের অনেক কাজ করা আছে, ঠিক আছে, অনেক কাজ করা। তো লাইব্রেরি সুবিধা হচ্ছে এটাই যে কাজ করা আছে, আমরা জাস্ট নিয়ে ইউজ করব বিভিন্ন ধরনের জিনিস। ওকে, তো আমরা একটা নিউ আজকে জাভা একটা HTML ফাইল নিই। হ্যাঁ, সেকেন্ড অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। না হ্যালো, না না নেওয়া হয়নি। সো HTML ফাইল একটা নিলাম। তো যেভাবে আমরা লিংক করি অলওয়েজ এভাবে করে jQuery ফাইলটাকেও কি করব, লিংক করে দেব। এই যে এখানে স্ক্রিপ্টে এসে এভাবে লিংক করি, আগেও করছি। স্ক্রিপ্টে এসে সোর্সের ভিতরে আমরা কি src সোর্সের ভিতরে jQuery ফাইলটা লিংক করে নিই। এই নামটা নিয়ে তো চাইলে এটাকে রিনেম করে শর্ট করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, সো jQueryটা এখন আমাদের ফাইলের সাথে ইনক্লুডেড হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে jQuery। ওকে, সো jQuery কোডিং গুলো আসলে কিভাবে করি আমরা, এটা কোডিং করতে হলে আমাদের কাজ করতে হবে। সো নরমালি হচ্ছে আমরা কি করি, নরমালি হচ্ছে জাভাস্ক্রিপ্টে যখন কাজ করছিলাম তখন সাপোজ আমরা h1 এখানে একটা আইডি দিয়ে দিয়েছিলাম, তাই না? আইডি দিয়ে এখানে একটা নাম দিয়েছিলাম যে head1 বাইরে কিছু একটা head1। দেন স্ক্রিপ্ট আমরা কোথায় করছি, নিচে করছি। সো অবশ্যই jQuery উপরে রাখতে হবে, আগেও বলছি যে jQuery অলওয়েজ উপরে থাকবে, কারণ jQuery অনেক কিছু আছে যেটা আপনাকে চেঞ্জ করে দিবে। আপনি যদি স্ক্রিপ্টের কাজ উপরে করেন তাহলে কিন্তু jQuery পাবে না, তো jQuery কাজ উপরে রেখে দিবেন। ঠিক আছে, সো স্ক্রিপ্ট আরেকটা নিলাম, নিয়ে এখানে এসে আপনি চাইলে আরেকটা স্ক্রিপ্ট নিতে পারেন। আমাদের নিজস্ব যে স্ক্রিপ্ট আমরা নিয়েছিলাম সেম ভাবে আমরা আরেকটা স্ক্রিপ্ট নিয়ে নিলাম, স্ক্রিপ্ট ডট জেএস। ঠিক আছে, নিয়ে নিলাম। এটাও আমরা কি ওপেন করি, তো স্ক্রিপ্টে লিংক করে দিন। ঠিক আছে, এভাবে করে আমরা আমাদের ইউআরএল যা যা ফাইল আছে সব লিংক করে দিই। চাইলে এখানেও আপনি এইটার ভিতরে করতে পারেন, স্ক্রিপ্ট না নিয়ে একই কথা। স্ক্রিপ্টের ভিতরে হ্যাঁ আচ্ছা, সো আমরা যখন আমরা ধরতে যাচ্ছিলাম, আমরা যখন জাভাস্ক্রিপ্টে কাজটা করছিলাম তখন কি করছি বলেন তো? জাভাস্ক্রিপ্টে যখন একটা আইডি কে ধরছিলাম কি লিখছিলাম, ডকুমেন্ট কি লিখছিলাম, document dot get get element by get ID. element by id। বাট যেহেতু jQuery আমাদের সিস্টেমটা একটু ডিফারেন্ট। jQuery দুইটা জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে সিলেক্টর আর হচ্ছে তার অ্যাকশন। jQuery ফরম্যাটটা চেক সিলেক্টর এবং তার অ্যাকশন, একটা হচ্ছে সিলেক্টরের কাজ করবে, সিলেক্ট করবে, আর একটা হচ্ছে তার অ্যাকশন, কোন অ্যাকশনটা হবে সেই অ্যাকশনটা এখানে বলে দিচ্ছি। তো তাহলে সিলেক্টর বলতে কি বোঝাচ্ছে, আমরা যেটা সিলেক্ট করতেছি, যেমন এই একটা আইটেম এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে বলছি না সিলেক্টর, সিলেক্ট করব এটার মাধ্যমে। সিলেক্টরের জন্য jQuery একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডলার সাইন দিয়ে আমরা সিলেক্ট করি, কোন একটা আইটেমকে সিলেক্ট করার জন্য আমরা ডলার ইউজ করি, ডলারের মাধ্যমে আমরা কি করি, সিলেক্ট করি jQuery। সো তাহলে এখানে এসে আমরা হ্যাশ দিয়ে সিলেক্ট করব কি, এটা head1টাকে, যেহেতু আইডি সো তাহলে কি দিতে হবে আগে, হ্যাশ। যদি এটা ক্লাস থাকতো তাহলে কি দিতাম, এখানে এসে ডট, একই জিনিস। যদি শুধু ট্যাগ সিলেক্ট করতাম তাহলে শুধু ট্যাগের নাম দিয়ে দিতাম,
তাহলে এইভাবে শুধু ট্যাগের নাম দিয়ে দিতেন, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে যেটা যেভাবে আমরা সিলেক্ট করি নর্মালি সিএসএস ওইটি। দেন বললাম সিলেক্টরের পর কি অ্যাকশন হবে একটা। সাপোজ অ্যাকশন কি আমাদের যেমন আমরা কি করছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে কি ইনার টেক্সট বা ইনার এইচটিএমএল এই ধরনের কথা বলে দিছি। তো এইখানে এসে এটাকে আমরা ইনার বা এখানে না লিখে শুধু এইচটিএমএল কথাটা লিখলেও হবে, ঠিক আছে, শুধু এইচটিএমএল অথবা শুধু টেক্সট, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকশন, এবং অ্যাকশনের কি অ্যাকশন মানে কি হবে, হ্যালো ওয়ার্ল্ড এবং লিখলাম, ঠিক আছে। তো তাহলে যে কোরি করতে ফার্স্টে এসে সিলেক্ট করলো আইটেমটাকে, সিলেক্ট করে এর কি এটা অ্যাকশনটা কি টেক্সট হচ্ছে তার একটা অ্যাকশন। তো দেন এখানে এসে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিচ্ছি। তো আমরা যদি এবার ফাইলটাকে চেক করি, ওপেন, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এটা কোথা থেকে আসতেছে, যে কোরি ভিতর থেকে আসতেছে, তাই না, এখান থেকে এখানে চলে আসতেছে এটার ভিতরে। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি কোডিং স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট থেকে আমাদের যে কোয়েরিতে আমরা আসলাম যে কোডিং স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো ফার্স্ট আমরা সিলেক্ট করলাম ফাইলটাকে, সিলেক্ট করে দেন এর ভিতরে কি এটা কি টেক্সট অথবা এইচটিএমএল যেটাই দেন না কেন, এটা হচ্ছে ইনার টেক্সট যেটা ছিল সেটা এখানে ইনার শুধু এইচটিএমএল, ইনার এইচটিএমএল যেটা ছিল এটা শুধু এইচটিএমএল, আর ইনার টেক্সটটা শুধু টেক্সট হয়ে গেছে। তো একই কাজ করি, সমস্যা নেই। বুঝতে পারলাম। সো এটা হচ্ছে যে কোয়েরির হচ্ছে চিন্তা ভাবনা বা যে কোয়েরির ফরম্যাট। আচ্ছা, আমরা যেসব কাজগুলো করছিলাম সেই সব কাজ এখানে করা যাবে। হ্যাঁ, কি কাজ করছিলাম, যেমন হচ্ছে আমরা হচ্ছে একটা কাজ করছিলাম যে ভাইয়া এখানে কি সিঙ্গেল কোটেশনই ইউজ করতে হবে? সিঙ্গেল কোটেশন না, সিঙ্গেল কোটেশন ইউজ করতে এরকম কথা নেই, ডাবল কোটেশন ইউজ করলে সমস্যা হওয়ার কথা না। আমি যদি ডাবল কোটেশন ইউজ করি, সাপোজ এখানে ডাবল কোটেশন ইউজ করে দিয়ে দেখি, এক মিনিট সমস্যা নেই। তো এটা হচ্ছে যে কোয়েরি স্টাইল বা ফরম্যাটিং। ওকে, একটু হোল্ড করি। আচ্ছা, সো এভাবে করে আমরা যে কোয়েরির বিভিন্ন ধরনের ইয়াগুলা করতে পারি। এখানে তো অনেক ধরনের এই সিলেক্টর এবং অনেক ধরনের আপনার ইভেন্টস এবং অনেক ধরনের কাজ করা যায়, ঠিক আছে। অনেক ধরনের এখানে এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলোকে আপনি নিয়ে কাজ করতে পারবেন। এরকম যেমন হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে সাপোজ কোন একটা আইটেম, সাপোজ এটা 81 বা এখানে বললাম পি, পিতে এসে আমি বলতেছি যে পিতে কি হবে, পিতে কোনো একটা কিছু হবে আর কি। সো পিতে এসে একটা আইডি দিচ্ছি, আইডি সরি আইডি বললাম P1, ঠিক আছে। তো P1 এই P1টা আমরা এখানে কি করবো ধরবো, তো ডলার এখানে এসে ফার্স্টে বললাম কি হ্যাশ P1 দিয়ে এখানে একটা অ্যাকশন দেব, যেমন একটা অ্যাকশন আছে ক্লিক, ক্লিক কোনটা যেটা হচ্ছে আমরা অন ক্লিক বলছিলাম, সেই অন ক্লিকটা আচ্ছা এখানে কি ক্লিক। সো ক্লিক করলে কি হবে, ক্লিক করলে এখানে একটা কাজ হবে, কোন একটা কাজ হবে। কি কাজ হবে, সাপোজ বললাম অ্যালার্ট ক্লিক, ঠিক আছে। সো তাহলে কি করলাম P1 যেটা হচ্ছে কি P1 এর ভিতরে সাপোজ লিখলাম যে ক্লিক হিয়ার, জাস্ট লেখা কিন্তু টেক্সটের উপর আমি ক্লিক করব, তাই না। পি মানে কি প্যারাগ্রাফ, নরমাল টেক্সট, তো টেক্সটের উপর ক্লিক করব, ক্লিক হিয়ার। দেন এসে এখানে স্ক্রিপ্টের ভিতরে আমরা কি করতেছি হ্যাশ P1 দিয়ে দিলাম, দেন ডট ক্লিক হচ্ছে কি তার অ্যাকশনটা সিলেক্টর করে দেন অ্যাকশন দিলাম, অ্যাকশনের ভিতরে আমরা কি করলাম এর ভিতরে আবার দিয়ে দিলাম কি অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা যদি দেখি এই যে লেখাটা আছে, লেখাটার উপর যদি আমি ক্লিক করি কোনো কিছু হচ্ছে না। তো এখানে এটা তাহলে কাজ করি, এখানে ফাংশন কথাটা বলবো, ফাংশন, ঠিক আছে। যদি না হয় তাহলে এভাবে ফাংশনটা দিই, এই ক্লিকের পর একটা ফাংশন হবে, ফাংশন যখন হবে তখন কি হবে এই অ্যালার্ট ক্লিক হয়ে যাবে। সো তাহলে আবার চেক করি, ক্লিক, দেখুন চলে আসছে ক্লিক, লেখার উপর আমি ক্লিক করতেছি,
তাই না? লেখার উপর ক্লিক করে একটা অ্যালার্ট চলে আসছে। তার মানে এখানে অ্যাকশন লিখে তারপরে কি এর ভিতরে কি ফাংশন লিখবেন, ফাংশন লিখে তারপর যে অ্যাকশন আপনি দিতে চান। সাপোজ এখানে বলতেছেন যে এটা ক্লিক করলে কি হবে, চেঞ্জ হয়ে যাবে লেখাটা। তো ক্লিক করলে লেখা চেঞ্জ হবে। তো তাহলে ক্লিক করলে কি হবে, এই P1 এর লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তো আবার এখানে P1 সিলেক্ট করি, P1 লেখা চেঞ্জ হবে কিভাবে, টেক্সট বা HTML, যে এখানে বললাম ক্লিক। তাহলে এখানে দেখেন সিম্পল একটা ব্যাপার যে আমি এখানে ক্লিক করলে কি হবে, P1 এর টেক্সট যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে কি ক্লিক হয়ে যাবে। মানে ক্লিক হেয়ার ছিল, ক্লিক করলে লেখাটা চেঞ্জ হয়ে ক্লিক হয়ে যাবে। সো সুন্দর একটা ব্যাপার। তো আমরা যদি এখানে ক্লিক দেই, লেখা চেঞ্জ হয়ে কি হয়েছে, ক্লিক হয়ে গেছে, তাই না? তো মজার ব্যাপার, ঠিক আছে। সো এই ধরনের অনেকগুলা এখানে ইভেন্ট আছে, যেমন হচ্ছে আপনার এখানে ক্লিক আছে, তারপর হচ্ছে ডাবল ক্লিক আছে, ঠিক আছে, ডিবিএল ক্লিক, সম্ভবত ডিবিএল ক্লিক, ঠিক আছে। ডিবিএল ক্লিকের মাধ্যমে আপনার লেখাটাকে কি ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করবেন তখনই চেঞ্জ হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এক একটা অ্যাকশন, হ্যাঁ, এগুলো হচ্ছে তার অ্যাকশন বা ইভেন্ট আমরা যেটাই বলি না কেন, ঠিক আছে। তারপর ওই যে আমরা আরেকটা জিনিস করছিলাম যে মাউস ওভার, তাই না, বা মাউস ওভার যে দিছিলাম, মাউস ওভার বা এখানে হোভারও দেওয়া যায়, হোভার। তার মানে লেখা এখানে যখন আমি লেখার উপর হোভারটা করবো তখন কি হয়ে যাবে, এটা লেখার টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, টেক্সট। তো এখন ক্লিক হেয়ার আছে, আমি এই যে যখনই আমি কি করবো এটার উপরে ওভার করতেছি, লেখা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মজার ব্যাপার, লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তার মানে যে করে দিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাকশন আছে, বিভিন্ন ধরনের অ্যাকশন এক একটার উপরে অ্যাপ্লাই করে এবং বিভিন্ন ভাবে কি হবে, কাজ হবে। যেমন আছে আরো আছে। ভাইয়া, বলেন। এই যে হোভার তারপরে ক্লিক এগুলো কি আগে থেকে ডিফাইন করা হ্যাঁ, ফাংশন অবশ্যই আগে নাকি থেকে আপনি? ডিফাইন করা, আমি নিজে থেকে লিখছি না, ওগুলো আগে থেকে ডিফাইন করা আছে। ওগুলো আস্তে আস্তে শিখতে পারবো আমরা, আস্তে আস্তে দেখবেন যে করতে করতে মাথায় চলে আসবে। এই যে ক্লিক, তাহলে যে ডাবল কেউ ক্লিক। আমরা সব ইউজার আগে ডিফাইন করা ফাংশনগুলো ইউজ করবো নাকি নিজের হ্যাঁ থেকে? হ্যাঁ, এইখানে সব ইউজার ডিফাইন করা, যেগুলো আগে থেকে ফাংশন আছে সেই ফাংশনগুলো ইউজ করবো, ঠিক আছে, এইসব আচ্ছা, জায়গায়, ঠিক আছে। So, এইসব জায়গায় আমরা আগে থেকে যে জিনিসগুলো আছে সেগুলো ইউজ করব এবং ইউজ করে কাজ করব। ওকে। সো এখানে আরো অনেক ধরনের আছে, যে বললাম যে আপনার এটা আছে, তারপর মাউস, মাউস নিয়ে অনেকগুলো আছে, মাউস ওভার বা মাউস আপ, কিছু একটা আছে মাউস আপ। তো মাউস আপটা কি হবে, যদি ক্লিক করি, দেখেন ক্লিক যখনই উঠায় ফেলবো, এটা হয়তো আপনারা যখন নিজেরা করবেন বুঝতে, এখন তো বুঝতে পারতেছেন আমি ক্লিক করে আছি, কিন্তু এই যে এখন কিন্তু আমি ক্লিক করে আছি। যখন আমি ক্লিকটা মাউসটা উঠায় ফেলবো, লেফট ক্লিকটা, রাইট ক্লিক না লেফট ক্লিক, সো উঠায় ফেললেই কি হচ্ছে, ক্লিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এখানে অনেক ধরনের ইভেন্ট আছে, তবে এত কিছু দরকার, আমাদের ক্লিকটা হচ্ছে আমরা ক্লিক দিয়ে বিভিন্ন ধরনের কাজগুলো করি, এগুলো আস্তে আস্তে দেখতে পারলে মোটামুটি ভালো হবে। তারপর অনেক ধরনের ইভেন্ট চেঞ্জ ভাইয়া, করা যায়। হ্যাঁ বলেন। ক্লিকের পরে যে একটা ব্র্যাকেট দিচ্ছেন কিন্তু এটা তো এন্ডিং করার নেই, এটা এই কি যে এন্ডিং, এরকমই? এই যে এন্ডিং, এই যে এটা, ও আচ্ছা, এটা লাস্ট একদম। হ্যাঁ এটা এন্ডিং, এখানে আচ্ছা শুরু হয়েছে, এটার ভিতরে সব করতেছে আমরা। এই যে এত কিছু আচ্ছা যা আচ্ছা, করছি সবই ক্লিকের ভিতরে। এই যেমন এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম না, এইটার ভিতরে জি হচ্ছে পুরো যা জিনিস করা আছে সব এইটার ভিতরে। মানে এই ফাংশন লিখছি, ফাংশন এটা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশনের ভিতরে যা যা করা আছে সব এইটা, এটার ক্লোজিংটা হচ্ছে এখানে, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে বুঝতে পারছি। যে ইয়ে। তারপরে এর ভিতরে আরো অনেক কিছু করা যায়। আপনার সাপোজ আপনি বলতেছেন যে টেক্সট গেল, তারপরে হচ্ছে আপনি বলতেছেন যে P1 টার কালার চেঞ্জ হয়ে যাবে, CSS এটা বলে দিতে হবে, দেন CSS প্রপার্টি আর তার ভ্যালুটা দিতে হবে। তো আমরা যখন কিসে যে জাভাস্ক্রিপ্টে করছিলাম তখন স্টাইল লিখে তারপর স্টাইলে একটা প্রপার্টি দিছি, এবার এসে সেটা CSS হয়ে যাচ্ছে। CSS এর ভিতরে আমরা যেভাবে CSS যে প্রপার্টি দেই ওইভাবে প্রপার্টি দেই। সাপোজ এখানে বলে দিলাম যে তাহলে CSS চেক করি, ক্লিক করলে CSS রেড হয়ে যাবে, কালারটা কি হয়ে গেল, রেড হয়ে গেল। তারপরে
তো তাহলে কি হচ্ছে, জিনিসটা খুবই মজার, তাই না? যে ক্লিক করতেছি এই জিনিসটা পুরো কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনি বলতেছেন যে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার আরো অন্য কিছু হয়ে যাবে, আপনার ফন্ট সাইজটা বড় হয়ে যাবে, ঠিক আছে? আপনার P1 একসাথে অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। CSS এখানে এসে বললাম যে ফন্ট সাইজ বলেন, ফন্ট সাইজ হবে 30 পিক্সেল। একসাথে দুইটা কাজ হবে, রিলোড দিচ্ছি, একসাথে দুইটা কাজ হবে, কালার রেড হবে আর ফন্ট সাইজটা বড় হয়ে গেল। তার মানে আপনি একসাথে কি করতে পারতেছেন, দুইটা। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। এই সিএস এর ভিতরে কি দুইটা প্রপার্টি, মানে একটা সিএস এর ভিতরে দুইটা প্রপার্টি নেওয়া যাবে না? একটার ভিতরে দুইটা প্রপার্টি নেওয়ার মেবি অপশন নেই, কারণ এখানে প্রপার্টি এবং ভ্যালু এটাই দিতে হয় আপনাকে, ঠিক আছে? তো এটা যেটা করতে পারেন সেটার জন্য আপনাকে তাহলে একটা কাজ করে দেখাচ্ছি, দেখি হয় কিনা। তো একটা ভিতরে দুইটা প্রপার্টি নিতে হলে আবার এটার ভিতরে সাপোজ বললাম P1 বা বললাম হেড ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে, হেড ওয়ান। এখানে ক্লিক করলে হেড ওয়ানে যে এফেক্ট হবে পাওয়া যাবে। তো এভাবে করে দেখি একসাথে কয়েকটা প্রপার্টি দেওয়া যায় কিনা। সাপোজ বললাম কালার, ঠিক আছে, ব্লু, তারপরে বর্ডার, সলিড, আচ্ছা আচ্ছা এভাবে করে দেখি দুইটা একসাথে হচ্ছে কিনা একটার ভিতরে। হ্যাঁ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি এখানে ক্লিক করছি, এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন, এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। তো তার মানে আমি এখানে ক্লিক করতেছি, ওখানে অ্যাপ্লাই হচ্ছে, এবং কিসের ভিতর দেখেন আবার খেয়াল করে দেখেন, P1 এ ক্লিক করলে কি হবে, একটা ফাংশন কি করবে, হেড 1 এর ভিতরে অ্যাপ্লাই করবে, হেড 1 এর ভিতরে অ্যাপ্লাই করবে মানে কি এটার ভিতরে অ্যাপ্লাই করবে, এর ভিতরে সিএসএস হবে, এবং সিএসএস আমরা মাল্টিপল সিএসএস দেখতেছি কিভাবে, এটার ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আবার ফাংশন দেওয়া লাগে না, খেয়াল করেছেন এখানে কিন্তু ফাংশন দিতে হয় না। যেটা সিএস এর সেকেন্ড ব্র্যাকেটে এটাকে অবজেক্ট, ওই যে অ্যারে অবজেক্ট আমরা যে শিখছিলাম সেই অবজেক্ট আকারে আমরা এটাকে কাউন্ট করতেছি, অ্যারে অবজেক্টের মাধ্যমে এটা সিএসএস এর ভিতরে কালার হবে তার ব্লু, এবং অবশ্যই এইভাবে দিতে হবে, এখানে যদি কমা দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো একটা না করে আপনি যদি মাল্টিপল দিতে চান অবশ্যই দিতে পারবেন, ঠিক আছে? কালার ব্লু, বর্ডার, এটা প্যাডিং হবে, প্যাডিং প্যাডিং হবে 20 পিক্সেল। আচ্ছা আবার দেখি, ক্লিক, সরি ক্লিক, প্যাডিং সহ সব কিছু একসাথে হবে, ঠিক আছে? মজার একটা জিনিস, তাই না? তো jQuery কিন্তু আরো মজা, জাভাস্ক্রিপ্টের থেকে jQuery অনেক বেশি মজা, ঠিক আছে? jQuery মাধ্যমে আমরা আসলে অনেক ধরনের এলিমেন্টস এবং যা যা আছে বেশিরভাগ jQuery ইউজ করা হয়। অবশ্যই বেশিরভাগ jQuery ইউজ করা হয়, জাভাস্ক্রিপ্ট jQuery-টাই বেশি ইউজ করা আর হয়। এর আগে যে স্টাইল গুলো দেখলাম ওগুলো তো অনেক কিছু লিখতে হয়, তারপরে স্টাইল হ্যাঁ সেগুলো তো এটা অনেক সহজে হ্যাঁ এটা অনেক সোজা হয়ে গেল না, তো এটাই আর কি। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে বিভিন্ন টরেন্ট সাইট গুলোতে ওরা হচ্ছে সিডিং আর হচ্ছে লিচিং এই ইয়েগুলো পয়েন্ট গুলো যে কাউন্ট করে, হ্যাঁ সিডিং এটা আর কিভাবে করে সিডিং পয়েন্ট? সিডিং আর লিখিং বলতে এটা কি আপনি কি টোরেন্টের কথা বলতেছেন? হ্যাঁ, টরেন্ট সাইট গুলোতে ওই যে সিডিং কাউন্ট করে যে আপনি এত ঘন্টা সিডিং করছেন, আপনার এত পয়েন্ট আসছে, মানে এটা কিসের মাধ্যমে করে? এটা তো আপনার সার্ভার সাইড কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করে, পিএইচপি অথবা এই ধরনের কিছু কাউন্ট করে। হ্যাঁ এটা সার্ভার ইনভলভ, ঠিক আছে? এখানে এগুলা দিয়ে করা আচ্ছা যাবে। আচ্ছা। হ্যাঁ ওখানে সার্ভার ইনভলভ থাকে, ওই সার্ভারের মাধ্যমে। এসকিউএল ইউজ করে মনে হয়, হ্যাঁ এসকিউএল তো আছেই, সাথে সার্ভারের সাথে ইয়া থাকে এটা। পিএইচপি ইউজ করে। হুম হুম। সো এই ধরনের জিনিসপত্র থাকে, তো এরকম যে করিতে আর অনেক ব্যাপার স্যাপার আছে আমরা দেখব, যেমন হচ্ছে আপনার যে করিতে কিছু এফএক্স আছে, কিছু এফএক্সও আমরা অ্যাপ্লাই করতে পারি। তারপর এখানে ক্লিক করলে এই যে উপরে যে আইকনটা সেটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? তো তার মানে ধরেন এই যে এখানে ক্লিক করলে, এই বাটনে ক্লিক করলে এই আইকনটা হাইড হয়ে যাবে, তো সেজন্য আবার হাইড একটা প্রপার্টি আছে। তার মানে সাপোজ $, head 1
একটা কি হবে, হাইড হয়ে যাবে। সো আমি জাস্ট এখানে হাইড, ঠিক আছে, হাইড। তো হাইড দিলে যখন আমি এখানে ক্লিক করব কি হয়ে গেল, জিনিসটা নাই হয়ে গেল, মানে কি হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আমরা কি করতে পারতেছি, আমরা হাইড করে ফেলতে পারতেছি, জিনিসটাকে পুরো হাইড হয়ে গেল কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে এরকম। ভাইয়া তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট কে যদি বাদ দিয়ে অনলি jQuery দিয়ে কি আমাদের একটা ওয়েবসাইটে সকল ফিচার এড করতে পারবো? করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু জাভাস্ক্রিপ্টটা হচ্ছে কি আমাদের বেসটা দ্বারা করে দিচ্ছে। এই জিনিসগুলো যদি আমি প্রথমে দেখাইতাম যে করি, তাহলে আমরা কিছু বুঝতাম, তাই না? না কিছু বুঝতাম। তার মানে কি এখানে জাভাস্ক্রিপ্ট আমরা জানি দেখে এই জিনিসটা বুঝতেছি। জাভাস্ক্রিপ্টে এগুলো হ্যাঁ, বাট এটাকে একটু সহজ মনে হচ্ছে। তাহলে কি আমরা এটার উপর সাথে ফোকাস করব? হ্যাঁ, এটার মাধ্যমে করবো, কারণ এটা তৈরি হয়েছে সহজ করার জন্য। আমাদের আমাদের কাজগুলা, আমাদের যত ধরনের কাজ আছে, যা যা আছে সব কাজগুলো সহজ করে দেওয়ার জন্য এটা তৈরি হয়েছে, ঠিক আছে। যে কোয়েরিটা তৈরি হয়েছে এই কারণে, ঠিক আছে। আবার সাপোজ এখন তো হাইড আছে, তাই না? সাপোজ আরেকটা বাটন নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে বাটন নিতে পারেন, কিন্তু চাইলে যে পি নিতে হবে কোনো কথা নেই। বাটন, সো এমন না যে এটা জাভাস্ক্রিপ্ট, এটা জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করা হয়েছে, একদম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। ওয়ান ক্লিক, বাটন পাবো, ঠিক আছে। এটা বাটন বানাবো, বাটন আছে, ক্লিক, ক্লিক করে হাইড হয়ে যাচ্ছে। আবার বলতে সেটা ক্লিক করলে ওটা শো হবে। তাহলে এটা কি বিটিএন ওয়ান আছে, তাই ইয়া, তাহলে এখানে এসে আমি এখানে আবার বলতেছি ডলার হ্যাশ বিটিএন ওয়ান ডট ক্লিক, ক্লিক করলে কি হবে, এটা কিছু একটা হবে, ফাংশন, এটা এভাবে করবেন, ঠিক আছে। ফাংশন লিখে তারপর ফাংশন দিবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা নামাই দিবেন। নামাই দিয়ে কি হবে, হেড ওয়ানটা আবার শো হবে, হেড ওয়ান ডট শো। তাহলে যখন আমি ক্লিক করব এটা চলে যাবে, আবার ক্লিক করব এটা চলে আসবে, ঠিক আছে। দেখেন ক্লিক করতে চলে যাচ্ছে, ক্লিক করতে চলে আসবে। সো জাস্ট আমরা এখানে কিছু জিনিস ইউজ করতেছি, যে কোয়েরির কিছু জাস্ট এখানে আমরা এগুলোকে কি বলতেছি, এগুলোকে বলতেছে আপনার বিভিন্ন ধরনের প্রপার্টি বলে বা মেথডস বলে, ঠিক আছে। এগুলো মেথড অথবা এগুলোকে বলে যে বিভিন্ন ধরনের এফেক্ট বলে। আবার এগুলোর ভিতরে কি, এগুলোর ভিতরে ভ্যালু দিতে হবে, শো হবে কিন্তু সময় আর দিয়ে শো হবে। তো আপনি বলছেন 2000 যখন দিবেন তখন কি হবে, জিনিসটা শো হবে আস্তে করে শো হবে। এখন একটা এফেক্ট চলে আসছে না, ক্লিক করতে চলে যাচ্ছে তাড়াতাড়ি। তার মানে হাইডে আমরা এফেক্ট দিতে পারবো, তারপর আপনি এনে বলছেন 1000, ঠিক আছে। তার মানে ওটা কি টাইম ডিউরেশন আমরা হিসাব করতেছি। ক্লিক করতেছি আস্তে করে চলে যাচ্ছে, আবার ক্লিক করতে আস্তে করে চলে আসতেছে, একটা না সুন্দর একটা মোশন তৈরি হয়ে যাচ্ছে জিনিসটা। তো এইগুলো কিন্তু আমরা এই ফিচারগুলো যে কোরির মাধ্যমে কি করতে পারতেছি, অ্যাকোয়ার করতে পারতেছি, ওকে। তো ব্যাপারটা হচ্ছে এইটা। এখন আমি বলতেছেন যে আপনার এই জিনিসটা যে দুইটা বাটন ছাড়া একটা বাটনে করা পসিবল কিনা, মানে দুইটা বাটন ছাড়া একটা বাটনে করা পসিবল কিনা, মানে যে আমি বলতেছি একটা বাটন ক্লিক করবো হাইড হয়ে যাবে, আবার একটা বাটন ক্লিক করবো কি হয়ে যাবে, শো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টগল। টগল এটারে সেটা থাক, আমার একটা লিখুন যে হেড ওয়ান টগল, ঠিক আছে। টগল দিয়ে দিলাম। তো তাহলে কি হবে, এই বাটনে ক্লিক করবো হাইট হচ্ছে, এই বাটনে ক্লিক করবো আবার শো হচ্ছে। দেখেন একটা বাটনে ক্লিক করতেছি, হাইট শো দুইটাই একসাথে হচ্ছে, ঠিক আছে। এটাকে বলতে আমরা টগল বাটন। টগল বাটনটাতে আমরা এখানে টাইম দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, এই টগলটা একসাথে দুইটা একসাথে ইয়া হচ্ছে, এটাও তো কি একসাথে না কাজ করছে।
ঠিক আছে, সো এভাবে আমরা যে কোনো এগুলো কাজ করতে পারি। ঠিক আছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আসলে কাজটা আপনাদের কি করতে হবে। ভাইয়া তাহলে কি রিয়্যাক্ট jQuery এগুলো সবই কি এই জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক? সব হচ্ছে জাভাস্ক্রিপ্টের, সব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আসে। যা দেখছেন, যা শুনেন, সব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ঠিক আছে, মানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে আসল, জাভাস্ক্রিপ্ট হচ্ছে আসল, ওই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আসলে কি সব আসছে। সো যাই হোক, এভাবে করে আমরা চেক করি যে ফিচারগুলো আছে এগুলো আমরা অ্যাভেলেবল করছি। আরো আছে অনেক ধরনের ফিচার আছে, যেমন হচ্ছে আপনার এখানে এখানে কি করলাম আমরা, করলাম হচ্ছে কি হাইট শো, তাই না, হাইট শো। তারপর কি কি জানি আছে, যেমন হচ্ছে এখানে সাপোজ একটু ক্লিক করলে কি হবে, স্লাইড 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 আছে, দেখি গ্রেড 1 স্লাইড, স্লাইডে কি হয়, স্লাইডে কিছু আছে, স্লাইড আপ দিয়ে দেখি, স্লাইড আপ, এই যে দেখেন সুন্দর, এটা এফেক্ট হয়ে গেল, স্লাইড আপ, এটা স্লাইড আপ হয়ে গেছে, উপর দিকে স্লাইড আপ হয়ে চলে যাচ্ছে। তার মানে কি স্লাইড ডাউন দিলে কি হবে, স্লাইড ডাউন হয়ে যাবে। তার মানে আমি যদি এখানে হাইডের বদলে এখানে বলে দিই এই বাটনে ক্লিক করলে স্লাইড ডাউন হবে। আমি একটার ভিতরে সব দেখাচ্ছি, তো আপনারাও ভালো করে খেয়াল রাখেন যে আমি একটার ভিতরে কিন্তু সব দেখাই দিয়েছি। স্লাইড ডাউন, তো এটা টাইমও দেওয়া যেতে পারে সম্ভবত। সো স্লাইড আপ, স্লাইড ডাউন, ঠিক আছে, স্লাইড আপ, ঠিক আছে, স্লাইড আপ এবং স্লাইড ডাউন, এটার টাইমও সম্ভবত দেওয়া যায়। দেখি 2000 দিয়ে দেখি, তাহলে স্লাইড ডাউনটা একটু আসতে হবে। তো স্লাইড আপ, স্লাইড ডাউন আসতে হচ্ছে। সো আপনার টাইমটাও এখানে সেট করতে পারতেছি। সো এভাবে করে আমরা হচ্ছে কি করতে পারি, যে স্লাইডের কাজগুলো করে নিতে পারি। ঠিক আছে, আরো অনেক ধরনের এফেক্ট আছে, মনে পড়েনি। স্লাইড আছে, স্লাইড টোগল আছে মনে হয়, দেখি এখানে যেমন টোগল ছিল এভাবে স্লাইড টোগল আছে সম্ভবত। তো দেখি এটা 1000 স্লাইড টোগল হয় কিনা, স্লাইড টোগল হচ্ছে একটাতেই দুইটা কাজ করতেছে। ঠিক আছে, মানে একটাতে ক্লিক করছে আর একটাতেই নামতেছে। তার মানে এইভাবে করে কিন্তু যে আপনারা যে আমি দেখাইছিলাম না যে কোলাপসের মাধ্যমে রিড কোলাপস হয় কিভাবে, ওই যে যখন আমরা ইয়ার কাজটা কোলাপসের কাজটা করতেছি না, ক্লিক করতেছে নামে চলে নেমে চলে আসছে, আবার ক্লিক করে উপরে উঠে আসছে। এখন বুঝতেছি কিভাবে করছে কাজগুলো, স্লাইডের মাধ্যমে করছে। আবার ওই যে আমরা যখন অ্যাকর্ডিয়ন করছিলাম, যে একসাথে অনেকগুলা কি মানে ছিল, একটা যখন কি করতেছে একটা বন্ধ হয়ে যাচ্ছে, একটা উপর উঠতেছে, একটা বন্ধ হয়ে যাচ্ছে, একটা উপর উঠতেছে, আবার একটা বন্ধ হচ্ছে, আরেকটা বন্ধ হয়। এই যে কাজগুলো সবই কিন্তু এই jQuery মাধ্যমে করা হয়, এই ধরনের এফেক্ট এবং অ্যানিমেশনের মাধ্যমে করা হয়। ঠিক আছে, যে আমরা দেখে আসছিলাম। ঠিক আছে, তো এভাবে করে করতে হবে। তারপর আরো কিছু থাকতে পারে, যেমন হচ্ছে না একটা আছে মনে হয়, হেড ওয়ান, ফেড ফেড শুধু ফেড দিয়ে কিছু হবে। আচ্ছা দেখি এটা পরের বাটনটা কিছু হচ্ছে না। সো ফেড, আচ্ছা দাঁড়া, আউট দিয়ে দেখি তো, ফেড আউট, ফেড আউট মানে কি আউট, ফেড হয়ে যাবে। ক্লিক করছি, ও দেখছেন এটা আরেকটা এফেক্ট পেয়ে গেলাম। এখানে ক্লিক করতেছি, আস্তে করে চলে যাচ্ছে, আস্তে করে একটু তাড়াতাড়ি যাচ্ছে, আমরা টাইম দিয়ে দিলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সাপোজ দিলাম যে 1000 1000 ফুল ফেড আউট হয়ে গেছে। তার মানে এটা ফেড আউট। তাহলে আরেকটা আছে, তাহলে ফেডিং,
বুঝা যাচ্ছে? ভাই 1000 বলতে কি 1 সেকেন্ড বোঝাচ্ছে? 1 সেকেন্ড বোঝাচ্ছে। 1000 বলতে 1 সেকেন্ড বোঝাচ্ছে। আচ্ছা তাহলে আমরা যদি বলি ফেড ইন, ঠিক আছে, ফেড ইন দিলে হচ্ছে আবার এখানে লিখে দিচ্ছি চলে আসছে, ঠিক আছে, ক্লিকে চলে যাচ্ছে, আবার এখানে ক্লিক করছে আস্তে করে ফেড হয়ে চলে আসছে, ঠিক আছে। এটা গেল। তাহলে কি ফেড টগলে থাকার কথা। তো আমি যদি এখানে ফেড ইন এর বদলে ফেড টগল দিয়ে দিই, টগল, তাহলে এটার মধ্যে দুইটা হওয়ার কথা। তো দেখি চলে যাচ্ছে, আবার চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে কোডের সেই ফিচার্স গুলো আছে। তো এগুলো অনেক ধরনের কিছু আছে, সিএসএস করতে পারবে না, এটা করতে করতে করা যায়, বিভিন্ন ধরনের জিনিস করা যায়। তো আমরা যে জিনিসগুলো করছি এটাও এই যে পরিমাণে করা যাবে। সাপোজ আমরা একটা কাজ করছিলাম, আমরা হচ্ছে যেমন জাভাস্ক্রিপ্টে একটা কাজ করছিলাম, যেমন এখানে আমরা কিভাবে একটা ইউজার ইনপুট নিতে পারি যে কোয়েরিতে। ইউজার ইনপুটের কাজটা করবো, অবশ্যই আমরা যে কোয়েরিতে একটা জিনিস দেখবো, আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন। ওই যে দেখানো ফর্ম ভ্যালিডেশন, যে আপনার নাম এত ক্যারেক্টার হইতে হবে, পাসওয়ার্ড 8টা ক্যারেক্টার হইতে হবে, এটা বলে কিনা যে আপার কেস লোয়ার কেস, শুনছেন কখনো, দেখছেন এরকম? তো জি ভাইয়া। হ্যাঁ, ওই জি যে ভাই। জিনিসগুলো আছে ফর্ম ভ্যালিডেশন যে করে খুব মজা ইজিলি করা যেতে পারে, সেগুলো দেখবো। আচ্ছা, তো আগে তাহলে ফর্মে ইউজার ইনপুট কিভাবে নেয়। তো আমরা একটা টেবিল হিয়ার ইডি ফার্স্ট ইডি ইনপুট টেক্সট, নেম লাগবে না, আইডি দিচ্ছি ফার্স্ট হিয়ার ইডি লাস্ট। একটা বাটন থাকবে, বাটন ক্লিক করলে দেখাবে। ডেট সাবমিট, চলে দিছে আইডি বিটিএম, ঠিক আছে। এটা ক্লিক করলে কোথায় দেখাবে, নিচে দেখাবে। একটা ঘর নিয়ে ফুল নেম, এখানে দেখাবে, এখানে একটা আইডি, ঠিক আছে। তো আইডি ফুল নেম, তো এখানে এসে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আইডি বাটন এবং আইডি ফুল কয়টা জিনিস, আমাদের রেজাল্টটা আসবে এরকম। আচ্ছা, বাটনে কোনো ভ্যালু দিইনি, সাবমিট। ওকে, সো ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম। সো এটা আমরা জাভাস্ক্রিপ্টে করছি। জাভাস্ক্রিপ্টে কিভাবে করছি, তো জাভাস্ক্রিপ্টের জন্য আমরা করছি কি, যে এই বাটনে একটা কি নিয়ে নিছিলাম, একটা ফাংশন অন ক্লিক, তাই না, ফাংশন অন ক্লিক করে একটা ফাংশনে আমরা জিনিসগুলো করে তারপর সেই ফাংশনে জিনিসগুলো দেখছিলাম, তাই না। তো এইখানে তো এত কষ্ট নেই, ফাংশন নেওয়ার কিছু নেই, কারণ এখানে তো আমরা অলরেডি সিলেক্ট করতেছি কিভাবে, এইভাবে সিলেক্ট করে ফেলতেছি, তার মানে আমার এখানে আইডি বাটন আছে, এটা সিলেক্ট করলেই তো আমার কাজটা হয়ে যাবে। তো তাহলে এখানে এসে যদি আমি বলি যে হ্যাশ btn ডট ক্লিক, তাই না, কি হয়ে গেল, আমার কিন্তু ফাংশন একটা রেডি হয়ে গেল, যে btn ক্লিক করলে কি হবে, একটা কাজ হবে। তার মানে এখানে আমার কোনো এক্সট্রা ফাংশন এক্সট্রা কিছু চলে আসবে না, আমি জাস্ট এখানে আইডি btn টা এখানে সিলেক্ট করে
সিলেক্ট করে দেন এখানে ক্লিক করছি। ক্লিক করলে এখানে কি হবে, তার কাজটা হবে। তো কি কাজ হবে, এই আইডির ভ্যালুটা নিবে, এই আইডির ভ্যালুটা নিবে, আমরা আগেও দেখে আসছি। তো তাহলে এখানে এসে ফার্স্ট নেমের ভ্যালুটা নিবে, লাস্ট নেমের ভ্যালুটা নিবে। এবার কিভাবে ভ্যালু নিবে, তো ভ্যালু নিতে হলে তাহলে আপনাকে যেটা করতে হবে, একটা সিলেক্ট সেম ভাবে, যেহেতু যে কোয়ারি, তো তাহলে আমরা এখানে এসে বললাম যে এটা কি ফার্স্ট নেম, তাই না? তাহলে এখানে এসে ফার্স্ট নেম, ফার্স্ট নেমে কি নিবে, ভ্যালুটা নিবে, ঠিক আছে, ডট ভ্যাল এটা থেকে দিই। তাহলে কি হবে, এটার মাধ্যমে আমি ভ্যালুটা পেয়ে যাবো। তো ভ্যালুটা পাচ্ছি কিনা এটা চেক করার জন্য আমরা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি। লেট বললাম এফ নেম, লেট নেমটা যদি আমি একটু অ্যালার্ট দিয়ে দেখি যে ভ্যালুটা আসলে পাচ্ছি কিনা, এফ নেম। তো এখানে দেখেন, খেয়াল করেন এখানে কিন্তু আমি আগের মতো কি দিইনি, ভ্যালু লিখিনি, তাই না? জাভাস্ক্রিপ্টে কি ছিল, ভ্যালু, যেহেতু যে কোয়ারি, সো এখানে এইভাবে করে VAL এই কথাটা দিতে হবে, ঠিক আছে, VAL কথাটা দিতে হবে। তো লেট এফ নেম ফার্স্ট নেম দেন কি VAL দেন alert এফ নেম। তো আমি যদি সাপোজ কি জানি আসছে, সবাই একটু অ্যাটেনশন, প্রজেক্টের লোক আসছে। আচ্ছা, সো তাহলে এখানে কি VAL নিয়ে কোথায় গেল, এখানে একটা ভ্যালু, তো যেখানে একটা ভ্যালু দিলাম, সাবমিট, চলে আসছে ভ্যালুটা। তার মানে কি, এখানে আমরা কি দিচ্ছি, VAL এটা দিচ্ছি, আগের মতো কি দিই ভ্যালু দিচ্ছি। ভ্যালু দিলে কি হইতো, দেখি কিছু হয় কিনা, হওয়ার কথা না, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট। সাবমিট আনডিফাইন্ড, ঠিক আছে, আনডিফাইন্ড, তার মানে ও ভ্যালুটা পাচ্ছে না। সো আপনাকে কিভাবে দিতে হবে, এভাবেই দিতে হবে, ঠিক আছে, এফ নেম ফার্স্ট নেম দেন কি ভ্যালু, ওকে, এভাবে আমরা ভ্যালুটা দেন অ্যালার্ট হচ্ছে কি এফ নেম। তো তাহলে কি ভ্যালুটা আমরা কালেক্ট করলাম, তাহলে এভাবে করে আমরা লাস্ট নেমের ভ্যালুটাও নিয়ে নেব। তাহলে কি লেট এল নেম, এখানে এসে ডলার হ্যাশ লাস্ট নেম ডট ভ্যাল, এল নেম ফার্স্ট নেম ভ্যালুটা পেয়ে গেলাম। এখন কি হবে, এখন আমার কাজ হচ্ছে যে এখানে রেজাল্টটা সেন্ড করা, তাই তো, এই ফুল নেমের ভিতরে রেজাল্টটা সেন্ড করা। ফুল নেমের ভিতরে কিভাবে রেজাল্ট সেন্ড করব, নিজেরাই বলতে পারবেন। এখানে ডলার দিয়ে ফুল নেমটাকে ধরি, ফুল নেম, ফুল নেমের ভিতরে কি একটা টেক্সট দিয়ে দিলাম, টেক্সটের ভিতরে কি হবে, এই এফ নেম আর এল নেমের যোগটা এই টেক্সটের ভিতরে চলে যাবে। তার মানে এখানে এসে এফ নেম প্লাস এল নেম, একবার যদি আবার ডাটাগুলো ইন্টিজার হয় তখন কি আবার নাম্বার দিয়ে র‍্যাপ আবার করছিলাম নাম্বার যে দিয়ে আমরা করতে এখানে হবে, হ্যাঁ ওইটা তো নাম্বার দিয়ে করতেই হবে, এখানে হ্যাঁ এখানে নাম্বার দিয়ে করতে হবে। তো তাহলে এখানে আবার যদি একটু চেক করি কি অবস্থা হচ্ছে কিনা কাজটা। তো এখানে বললাম যে রহিম খান, সাবমিট, চলে আসছে। তো এখানে কিন্তু আমার জিনিসটা অনেক শর্ট হয়ে গেছে, হ্যাঁ আগের মতো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি হাবি জাবি অনেক কিছু করা লাগতো, বাট এখানে আমার জিনিসটা পুরোটাই শর্ট হয়ে গেল। তো এখানে ভ্যালুটা ধরলাম, কাজটা একই, ওই কাজটাই করলাম, বাট এখানে আমাদের যে কোয়ারি সিস্টেমে করলাম, যে কোয়ারিতে যেভাবে করা লাগে ওইভাবে একই কাজ। আচ্ছা ভাইয়া, হুম, আমরা কি জাভাস্ক্রিপ্ট বা jQuery দিয়ে আমাদের নিজস্ব একটা ডাটাবেস তৈরি করতে পারবো না, যেখানে এই ভ্যালুগুলো দিলে সাবমিট হলে সেই ডাটাবেসে যে থাকবে, স্টোর হবে? সেক্ষেত্রে আপনাকে জাভাস্ক্রিপ্ট কি ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, তো জাভাস্ক্রিপ্টে হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, নোড জেএস এর মাধ্যমে পসিবল, ঠিক আছে, তো নোড জেএস জানা লাগবে সেটার জন্য, ঠিক আছে। এইভাবে সাধারণ হবে না এগুলা শিখেই? না এটা দিয়ে আমরা হচ্ছে এখন পারবো না, যে এটা দিয়ে সেটার জন্য পিএইচপি লাগবে, কারণ ডাটাবেসের সাথে আপনার কানেকশন হবে কার, পিএইচপি, এগুলোর সাথে ডাটাবেস কানেক্ট করতে পারবে, ঠিক আছে, কারণ এটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছি, ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। আর কোনো প্লাগইন কি পাওয়া যায় যে প্লাগইনটা করলে ইন্টিগ্রেট করলে এই আমাদের এই ভ্যালুগুলো যা থাকবে সেখানে? না না না, ও কি বলতেছি, ক্লায়েন্ট সাইড মানে কি, এটা অনলি ব্রাউজার বেসড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো
তো সেটার জন্য আপনাকে একটা জিনিস লাগে, সেটা হলো এপিআই বলে, এপিআই। সেটা হবে এপিআই এর মাধ্যমে আমাদের কি ব্যাকএন্ডের সাথে কানেক্ট করানো, বুঝতে পারছেন? এটা একটু হাই লেভেলের জি। জিনিস যে আপনি যেটা চাচ্ছেন। সেটার জন্য আমাকে এপিআই জানতে হবে, এপিআই কিভাবে কানেক্ট করতে হয়, এপিআই কিভাবে কাজ করে, সেসব জিনিস লাগে করা পসিবল। যে আমি জাভাস্ক্রিপ্টে একটা ফর্ম দিয়ে এখানে সাবমিট দিচ্ছি, তখন সাবমিট করে রিকোয়েস্ট আমাকে পাঠাইতে হবে কোথায়? এপিআই কানেকশনে গেছে, তো এপিআই হিট করবে, এপিআই হিট করে ডাটাবেসে গেছে, সবকিছু যাবে, সে তারপরে এখানে করবে। সেগুলো একটু অ্যাডভান্স জিনিস বুঝতে পারছেন? ঠিক আছে। তো এপিআইটা জানতে পারলে সেটা করা পসিবল। ওকে, সো দেখেন ঠিক আছে, রেজাল্টটা আমরা এখানে শো করতে পারতেছি, তাই না? একদম নাম্বারের বেলাটা একটু দেখাই দিতেন। সেম নাম্বারের ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে যদি আমি নাম্বার দিই, এখানে যদি সাপোজ আমি নাম্বার দিচ্ছি, তাহলে এখন নাম্বার দিলে কি হবে, পাশাপাশি বসবে, তাই না? যেহেতু নাম্বার 1 2, তাহলে এখন যদি আমি নাম্বারে যদি প্লাস দিই, তাহলে 12 আসে পড়বে। যদি আমি চেক করি 1 2 দেই, সাবমিট, 12 আসতেছে। তাহলে কি আবার সেম জিনিসটাকে নাম্বার ফাংশনের ভিতরে দিয়ে ফেলতে হবে? এটা তো জাভাস্ক্রিপ্ট না, এটা তো এমন তো না যে অন্য কিছু, তাই না? সো এটাকে আবার নাম্বার, এখানে আপনি জাভাস্ক্রিপ্টে কোড করলেও কিন্তু হবে, এমন না হবে না বা এরকম কিছু। আচ্ছা দেখি, তো তারপরও মানে ডলার সাইন আছে তো, হ্যাঁ ডলার হ্যাঁ সাইনের আগে হবে না পরে হবে? হ্যাঁ হ্যাঁ ওইটার বুঝতে জন্য পারছি, বুঝতে পারছি। 2 সাবমিট 3 আসছে। তো তার মানে এই সেম ভাবে নাম্বারটা এই দিয়ে দিবেন, হ্যাঁ, দিলে পরে আপনার কি হবে, আপনার নাম্বার। তো তাহলে সবার জন্য তাহলে একটা টাস্ক দিয়ে দিই, সবাই হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব যে যে কোয়ারি দিয়ে ক্যালকুলেটর তৈরি করো। এখন পারবো না? জি ভাইয়া। সো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আজকে, যে কোয়ারি দিয়ে ক্যালকুলেটর তৈরি করো। তো আরো মজার কাজ করা যায়, সাপোজ এই ফর্মটা কাজে লাগে, আমরা আরেকটা মজার কাজ করতে পারি যে কোয়ারি দিয়ে। তো এই ফর্মটাকে আমরা কপি করে নিচে আবার পেস্ট করে দিই, এটাকে কমেন্ট করে দিই। এখানে এখানে আমি দেখছি ফার্স্ট নেম থাক, লাস্ট নেম থাক, কিভাবে ফর্মটা সাজানো যায় এটা চেক করছি নাকি। ওকে, তো আমরা তাহলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম থাক, আর এই ফর্মটি টেবিলটা শেষ করি। এবার ফুল নেমটা দেখবো, কোথায় দেখবো, নিচে দেখবো। নিচে সাপোজ একটা কি থাকবে, টেবিল থাকবে, আরেকটা এইচআর দিয়ে দিচ্ছি। টেবিলের ভিতরে বলতেছি যে টেবিল টিআর টিডি ফার্স্ট নেম লাস্ট নেম বলতেছি টিডি ফুল, ঠিক আছে? এটা বর্ডার দিয়ে ফেলি, এবং এটার রেজাল্টটা মানে টিডি, ঠিক আছে? এখানে বলতে তো তাহলে আমি একটু দেখি আসি কি অবস্থা। ওকে, তো তার মানে এখানে আমি যেটাই দিব ফার্স্ট নেম বা লাস্ট নেম দিব, তো এখানে ফার্স্ট নেমটাও আসবে, লাস্ট নেমটা আসবে, ফুল নেমটাও দেখাবে, ঠিক আছে? সেটা হচ্ছে টার্গেট। তো এটার জন্য আমরা কি করে, আচ্ছা এখানে দেখানোর প্রতিটাতে আইডি দিয়ে ফেলতে হবে, এখানে ডাটাগুলো আসবে। তো তাহলে এখানে বলতেছি নেম 1, একটু হোল্ড করি। আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা, তো এখানে নেম দিচ্ছিলাম, নেম 2, আইডি নেম 3,
তো নেম 1 নেম 2 নেম 3 দিয়ে দিলাম। তো এখানে কি হবে, আমার রেজাল্টগুলো শো হবে কোথায়, এই জায়গাগুলোতে কি শো হবে। সাপোজ এখানে কেউ কিছু দিবে, উপরে দিবে, এখানে এসে এইভাবে করে বসে দিবে, তাই তো। এখানে এসে এই দুইটার রেজাল্টটা বসে দিবে। কিভাবে দেখাবে, দেখাবে হচ্ছে এভাবে দেখাবে, তাই তো। তো আচ্ছা, সেই জন্য আমরা কি করতে পারি, সেটা একটু আমাদের কাজ করতে হবে। সেটার জন্য আমরা স্ক্রিপ্টে আসি, স্ক্রিপ্টে এসে তো ফার্স্টে হচ্ছে আমাদের যেটা করতে হবে যে ফার্স্ট নেমটাকে ধরতে হবে এবং লাস্ট নেম ধরতে হবে। তার মানে এখানে কিন্তু বাটন দেইনি, একটু খেয়াল করে দেখছেন কি, আমরা কিন্তু বাটন দেই। তো তাহলে এটা রেজাল্টটা আসবে কিভাবে, তো এটা একটা ম্যাটার আছে, তাই না। বাটন যেহেতু দেইনি, তার মানে এখানে রেজাল্টটা আরেক ফরম্যাটে আমি আনতে চাচ্ছি। তো তাহলে এটা রেজাল্টটা আনবো কিভাবে, তো চলেন এখানে লিখি। সাপোজ বললাম এই ফার্স্ট নেম যে ভ্যালুটা আছে, ফার্স্ট নেম কমেন্ট করে এখানে কনফিগ করবে। নেম, ফার্স্ট নেমে যখন কেউ হচ্ছে কি করবে, লিখবে কিছু একটা, সেটার জন্য আরেকটা মেথড এখানে নিচ্ছি, কি আপ। ঠিক আছে, কি আপ একটা মেথড নিচ্ছি। কি আপে যখন কি আপ করবে, কি আপ মানে যখনই কোনো একটা প্রেস করবে, কি প্রেস করবে, এই ফার্স্ট নেমের যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে যখনই কেউ কোনো কি প্রেস করবে তখন কি হবে। সাপোজ যদি কি প্রেস করে কিছু হয় কিনা, আমরা একটা অ্যালার্ট চেক করে দেখতে পারি না, আমাদের অ্যালার্ট আছে, অ্যালার্ট চেক করে দেখি। কোনো একটা কি প্রেস করলাম, দেখেন অ্যালার্ট চলে আসছে, আবার কি প্রেস করতেছি, অ্যালার্ট চলে আসছে। তার কি আপ একটা মেথড যেটাতে কি হয়, কোনো কি প্রেস যখন হয় মানে আপনার কিবোর্ডে, সেক্ষেত্রে অ্যালার্টটা কাজ করে। তো তাহলে এখানে কি প্রেস যখন হবে তখন কি হবে, যখন যে কি প্রেস হবে তখন এই যে এই ফার্স্ট নেমের ভ্যালুটাকে আবার নিবে, নিজের ভ্যালুকে নিচে নিজে নিবে। তাহলে এখানে বলে দিচ্ছি যে ফার্স্ট নেম, ঠিক আছে। সো ফার্স্ট নেম ডট ভ্যালুটাকে নিবে, দিয়ে এটা একটা ভেরিয়েবল ভিতরে রেখে দিবে, লেট এফ নেম, ঠিক আছে। সো এফ নেমের ভিতরে সে তার নিজের ভ্যালুটাকে নিবে, ভ্যালুটাকে নিয়ে সে ফার্স্ট নেমের রেজাল্টটা দেখাবে কোথায়, এই ফার্স্ট এই ঘরটাতে। তো এখানে একটা আইডি নেম আছে কি, নেম 1, তাই না। এটার ভিতরে কি পাঠিয়ে দিবে, তার মানে এখান থেকে ভ্যালুটা নিবে, নিয়ে নিজের ভ্যালু নিয়ে সেইখানে পাঠিয়ে দিবে নেম 1 এর ভিতরে। তো তাহলে কি এখানে সেম একদম, দেখেন একদম জাস্ট ইয়াটা বুঝতে পারলে, আপনার লজিকটা বুঝতে পারলে কিন্তু আপনি নিজেই কাজটা করতে পারবেন। কি লেখার লাগবে আপনার কনফিউজ হওয়ার কিছু নেই। তাহলে কি এখানে টেক্সটের ভিতরে কি এফ নেমটা দিয়ে দেবো, ঠিক আছে। এখন যা করতে চাই, তো আমি যদি একটু চেক করে দেখি এটা হচ্ছে কিনা, দেখেন যা প্রেস করতেছি ইনস্ট্যান্ট ভ্যালু চলে আসছে, যা প্রেস করতেছে ইনস্ট্যান্ট, ডিলিট করতে চলে আসছে, ইনস্ট্যান্ট ভ্যালু চলে আসছে একদম সাথে সাথে। মজার ব্যাপার, মজার ব্যাপার কিনা বলেন। জি ভাইয়া। জি ভাইয়া। লাস্ট নেম ডট ইয়ার ফাংশন লেট এল নেম, নেম 2 যেহেতু ইয়া টেক্সট, ভ্যালুটা নিয়ে এমটির ভিতরে পাঠিয়ে দিলাম। আবার চেক করি ফার্স্ট নেমটা হচ্ছিলই, আবার লাস্ট নেমটা চেক করি, লাস্ট নেম আসছে। এখন ফুল নেম আসবে কি হবে, এটা একটা আমাদের কনফিউশনের ব্যাপার আছে যে ফুল নেমটা কি হবে আসবে, তাই না। কারণ আমার ফার্স্ট নেমটা আসতেছে আবার লাস্ট নেমও আসতেছে, ফুল নেমটা কখন আসবে, যখন হচ্ছে আমরা ইন্টার দিব বা এরকম কিছু একটা করবো তখন
ফুল নেমটাও এখানে কি হবে চলে আসবে, তাই না? তো এখানের জন্য আমাকে আরেকটা ইভেন্ট লাগবে, এবং কখন আসবে? যখন লাস্ট নেমটা লেখা শেষ হবে তখনই তো। ফার্স্ট নেম লেখা শেষ হবে তখন তো আর ফুল নেমটা দিবে না, লাস্ট নেমটা লেখা শেষ হবে তখন নেমে দিবে। তাহলে এখানে এসে বলতেছি আবার লাস্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেমটা এসে এখানে এসে কি করতেছি, এসে কতগুলো মেথড আছে, যেমন হচ্ছে ফোকাস অথবা ব্লার, ব্লার একটা মেথড আছে, ব্লার, ব্লার দিয়ে দেখি হয় কিনা। সো ভ্যালুগুলো তো আছেই আমাদের ভেরিয়েবলগুলো, সো বলি এবার, সো এখানে আমরা নিচে কি নেম 3, তাহলে এখানে হ্যাশ নেম 3 দিয়ে ভিতরে টেক্সট কি এফ নেম, যদিও কাজ করার কথা না যেহেতু ওটা ভিতরে আছে, এম নেম তারপর চেক করে দিচ্ছি, যদি ভিতরে থাকে তাহলে আবার এগুলোকে নিতে হবে। আচ্ছা, আবার এগুলোকে এই দুইটা লাইন নিতে হবে। তো সবচেয়ে বেস্ট হয় আপনারা কাজ করবেন এগুলোকে বাইরে ভেরিয়েবল গুলো লিখতে হবে, তাহলে বারবার একই জিনিস আপনি লিখতে হবে। ঠিক আছে, দেখেন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বাইরে, বাইরে ডিক্লেয়ার করে তারপর ভিতরে এক লাইনে কাজে হয়ে যাবে। ঠিক আছে, বাইরে ডিক্লেয়ার করলে কি এই সবগুলোতে আমরা পেয়ে যাবো। দেখি তো এখানে তাহলে এভাবেই রেখে দেন, যেভাবে করছি এভাবে রেখে দেন। তাহলে এই দুটো লাইন আবার কি কপি করেন, লাইন কমাইতে চাইলাম বাট হবে না, নেম কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়েছে। ওকে, তো আমরা চেক করি, ট্যাব দিচ্ছি, ইন্টার দিলে হচ্ছে না, ঠিক আছে, ইন্টার দিলে হচ্ছে না, এখানে এসে ট্যাব দিলাম, ঠিক আছে হয়ে গেল। অথবা ট্যাব না দিয়ে আপনি যদি বাইরে ক্লিক করেন তাও হবে, যেমন যে বললাম যে সাকিব খান, ঠিক আছে, বাইরে ক্লিক করছি, ঠিক আছে। তো এইভাবে করে আমরা কি রেজাল্টটা এখানেও নিয়ে চলে আসছি। ওকে, সো সেম একই, এটা বাটন দিয়েও করা পসিবল, জাস্ট বাটন ক্লিক করলে এখানে রেজাল্টগুলো চলে আসবে একই ফরম্যাট, সেখানে বাটন ক্লিক করলে ওখানে রেজাল্টটা চলে আসবে। দুইটা বাটন যখন ক্লিক করা হবে সবগুলো রেজাল্ট কি হবে ওখানে এক একটা করে চলে যাবে। তো ওটার জন্য এত কাজ করা মানে একটা ভিতরে ভাই ফার্স্ট নেম আর লাস্ট নেমের মতো ফুল নেমটাও রিয়েল টাইমে আসবে এরকম করা যায় না? তাহলে এই যে কি আপ করে দিবেন, কিন্তু তখন কিন্তু কি আপ আপনার কিসের মধ্যে হবে, একটার ভিতরে হবে, তাই না? একটার ভিতরে হবে, চেক করে যে ফার্স্ট নেমটা কি আপ হবে না, লাস্ট নেমটা শুধু কি আপ হবে। যে লাস্ট নেমটা আছে তখন কি আগে থেকে এটা এসে বসে আছে ফার্স্ট নেম, তাই তো? তো ব্যাপারটা ছিল সো এই জন্য তাহলে এখানে আবার এখানে দেখি কমা দিয়ে আপনাদের জন্য এটা করা যায় কিনা, ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটাকে পাশাপাশি বসানো যায়। ফার্স্ট নেম দুইটাকে পাশাপাশি দেখি হয় কিনা, নাহলে নাই, চেক নেই। আচ্ছা, বাট কেন জানি এখানে একটু বড় হয়ে গেল। আচ্ছা, এটাকে না করে কাজ এখানে এইভাবে কমা দিয়ে দেখি। আসছে এবং লাস্ট নেম আসছে, এটা করা যাচ্ছে। জাস্ট দুইটাকে পাশাপাশি বসাই দিবেন, লাস্ট নেম কমা দিয়ে মাঝে কমা দিয়ে দুইটাকে পাশাপাশি বসাই দেন কি আপ দিয়ে দিবেন, দেন হচ্ছে কি এই যে রিয়েল টাইম আপনি যেতে চান এটা করা অ্যাচিভ করা পসিবল। ওকে, সো এইভাবে করে আমরা এই যে কাজগুলো আছে কাজগুলো ঠিক আছে। সেই হচ্ছে যে কোয়েরি এবং যে কোয়েরি যে ব্যাপারগুলো আছে
আমরা তাহলে ওই যে যেটা বলতেছিলাম যে তাহলে এই ফর্মের কাজ যখন করতেছি আমরা তাহলে ইয়ার কাজটা করে ফেলতে পারি, ওই যে কিসের জানি ফর্ম ভ্যালিডেশনের যে কাজটা আছে সেটা আমরা এখানে কিন্তু চাইলেই করতে পারি। তো আমাদের ফর্ম ভ্যালিডেশনের কাজটা আজকে করি। তো যে করি মাধ্যমে ফর্ম ভ্যালিডেশন করব। সো নিউ ভাইয়া ব্লারের কাজটা কি ছিল? ব্লার মানে হচ্ছে আপনার যখন আপনি এইখানে কি আপ ছাড়া যখন তখন কি ব্লার মানে আর আপনি বাইরে মাউস ক্লিক করবেন অথবা ট্যাব দিবেন, তখন এই দুইটা রেজাল্ট একসাথে নিয়ে আপনি এখানে দেখাবেন। ব্লারের কাজ হচ্ছে কি মানে বাইরের ইভেন্টটা বাইরে ইন্টার করা অথবা ট্যাব। ওকে ভাইয়া। তো আমরা বলছি একটা ফর্ম ভ্যালিডেশনের কাজ করব যে কোয়েরি মাধ্যমে ফর্ম ডট html। নেক্সট দিন আমরা যে কোয়েরি এর কাজ করব, হ্যাঁ যে কোয়েরি দেখি কতটুকু করা যায়, কারণ আপনাদের যে কোয়েরি দিয়ে মাত্র দিছে একটা ক্লাস, যেটা আসলেই সম্ভব না। মানে যে কোয়েরি দিয়ে একটা ক্লাস দিয়ে আপনি কোনো দিনও কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক আমরা তো ফর্ম নিয়েছি, আমি চেষ্টা করতেছি আপনারা যাতে কিছু শিখেন, ঠিক আছে? না শিখে তাহলে এই কোর্সটা করে কোনো লাভ নেই, একদম ফাউ। স্ক্রিপ্ট ফাইলটা এটা ওপেন করে রিনেম করে দিই। দুটো ফাইল চলে আসে। তো এখানে আমরা সিএসএস নিতে পারি বুটস্ট্র্যাপের, সুন্দর করেই করি জিনিসটা যেহেতু করবো। তো তাহলে বুটস্ট্র্যাপের আর কিছু না নিয়ে জাস্ট সিএসএসটা নিলেই হবে। এটা কপি করি, কপি আপনারা এভাবে অবশ্যই নেবেন না, আপনারা ফোল্ডার আলাদা আলাদা করে সিএসএস আলাদা ফোল্ডার থাকবে, জাভাস্ক্রিপ্ট আলাদা ফোল্ডার থাকবে, এভাবে করে করে এটা কিন্তু ভালো প্র্যাকটিস না, আমি জাস্ট নেওয়ার জন্য নিচ্ছি এখন। সো লিঙ্ক ref css slash bootstrap dot dot so bootstrap dot min dot css। ঠিক আছে, আমরা তাহলে একটু সুন্দর করে একটা ফর্ম বানাই ফেলি, যে ফর্মের মধ্যে আপনার মোটামুটি সব কিছুই থাকার কথা, যেসব জিনিস আমাদের লাগবে। মানে ইয়ার একটা ফর্ম ভ্যালিডেশনে যা যা ইনপুট দরকার আছে ওইরকম ইনপুট আমরা নিয়ে চেষ্টা করে ফর্ম বানায় ফেলবো। আচ্ছা, সো প্রথমে শুরু করি if container if class if class goal movie psychology art। Okay, psychology art, so that's why content center করে justify content সেখানে একটা কার্ড কার্ড নিলাম, ডিরেক্ট ফর্মের কাজ করে ফেলি। if class form label বললাম যে ফার্স্ট নেম
ক্লাস ফর্ম কন্ট্রোল, তো এগুলো কিন্তু আপনার মোটামুটি অলওয়েজ প্র্যাকটিস রাখতে হবে, না হলে কিন্তু শেষ, যা করাইছি সব শেষ। ঠিক আছে, যদি প্র্যাকটিসটা ঠিক মতো না চালায় জানা, বুঝতে পারছেন কি ব্যাপার? এখানে সিএসএস লিখছি, দেখছেন অভ্যাস হয়ে গেছে। এখন যে সিএসএস ফোল্ডার ছিল, এখন কোথায় ছিল? বাইরে। আমরা কি সিএসএস হবে না, যে অভ্যাস চলে আসছে। ফার্স্ট নেম বেশি বড় রাখতেছে, এই চ্যাম্পিয়ন, তাহলে একটু গ্যাপ পাবো। তাহলে আমরা একটা কাজ করি, এই এলজিটা আমি কি ওকে, সেইভাবে করে আমরা ফর্ম নেওয়া শুরু করি একটা একটা করে। আছে হচ্ছে গ্রুপ হাতের স্পিড বাড়াইতে হবে, লেখার স্পিড সবাইকে বলছি। প্রতিদিন 200 লাইনের কোড করা লাগবে। কয় লাইন? ওই বলো না কেন কেউ? 200 লাইন। ভাইয়া একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে আনুমানিক কয়দিন লাগতে পারে বা কয়দিন সময় দেয়? এটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে সময় হ্যাঁ দেয় অনেক সময়। এটা আপনি কতদিন নিতে পারেন। কমপ্লিট ওয়েবসাইট কি এক পেজের ওয়েবসাইট না মাল্টিপল পেজের ওয়েবসাইট, এটাও একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো সেটা আপনি এক পেজের ওয়েবসাইট নিচ্ছেন না মাল্টিপল ওয়েবসাইট, এক পেজে না মাল্টি পেজে, এটা আপনি কি বের করছেন? বা ধরুন মাল্টি পেজের, যেমন 4-5 পেজটা 5 পেজ আছে এরকম। তো আপনাকে এক সপ্তাহ নিতেই হবে, এক সপ্তাহ নিতেই হবে। এক সপ্তাহ নিয়ে তারপর হচ্ছে আপনাকে সেটা ইয়ে করতে হবে, এটা কিন্তু হবে না। আমরা যতদূর ক্লাস করলাম, এই ক্লাস এখন আমরা তো ওয়েবসাইট তৈরি করতে পারবো, তাই না? পারবেন না? আপনার কি মনে হয় আপনি পারবেন? আমার তো মনে হয় আপনি পারবেন। এগুলো দিয়ে তো করে, হ্যাঁ এগুলো দিয়ে তো করে, হ্যাঁ এগুলো দিয়ে করে। হ্যাঁ এগুলো তো সব ফ্রন্ট এন্ডের জন্য না ভাইয়া, সব নাকি? ফ্রন্ট এন্ড, যা যা করতে সব ফ্রন্ট এন্ড। ঠিক আছে, ডিজাইনের জন্য ভাইয়া আমরা শুধুমাত্র মানে যেগুলোতে মানে ওয়েবসাইট তৈরি করতে পারবো, বাট আসলে ক্লায়েন্টের কাছ থেকে কোনো ধরনের ইনফরমেশন বা যারা ওয়েবসাইটের ভিউয়ার আসবে তাদের কাছ থেকে কোনো ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারবো না। এখন এটা পারবো না, এখন শুধুমাত্র আমরা ডিজাইনটা তৈরি করতে পারবো। সে ডিজাইন করে জি ভাই, ডিজাইন চাবে সে, আপনি ডিজাইনটা করে। ঠিক আছে, আর শুনেন এই ধরনের ওয়েবসাইট বানাইতে সময় লাগে না, আপনার একটু ট্রিক্স খাটা লাগে। আমি সব ট্রিক্স বলে দেবো আস্তে আস্তে, সব ট্রিক্স পেয়ে যাবেন। ট্রিক্স পাইলে আর কেউ শিখবেন না, সো আমি ট্রিক্স কিছু বলি না। হ্যাঁ, কমপ্লিট প্রজেক্ট দেখাবেন না দুই একটা? দেখাবো তো, যে পিএইচপি টু এইচটিএমএল যখন করব। কয় নাম্বার ক্লাস ভাই এগুলা? এখন কত নাম্বার ক্লাস? 17 না? আগামী ক্লাসে যদি যে করে করি, তারপরে ক্লাসে ওই যে সাজ্জাদ রেডি হন, রবিবার আপনি একটু ফটোশপ নিয়ে একটা সবাই একটু ধারণা দিবেন, ফটোশপের টুলস এবং যা যা আছে। দেন রবিবার বা সোমবারেই আমরা পিএইচপি কাজ করব। ভাইয়া এই জাভা স্ক্রিপ্ট হচ্ছে যে কোরির ক্লাসগুলো যে একটা দুইটা করে দিছে, হ্যাঁ, তো আমি গতদিন আপনাকে প্রশ্ন করছিলাম যে রিঅ্যাক্ট, তো এটা একটা ফ্রেমওয়ার্ক, সেটা সম্পর্কে মনে করেন যে আমার এখনো ভালো করে আইডিয়া হয়নি। ঠিক আছে, তো এই একটা দুইটা ক্লাসে কি মানে কম হয়ে যাচ্ছে না আমাদের? কি করবেন বলেন, কিছু করার আছে? কিছু করার নাই, ক্লাসের পরিমাণ বাড়াইলে ভালো হতো। আমি তো বললাম যে এখন আমার এই জিনিসগুলো তো জানতে হবে, তাই না? আমরা কি বললাম যে রিঅ্যাক্ট বা এই ধরনের ফ্রেমওয়ার্কের যদি আপনি আপনার কাছে এই জাভাস্ক্রিপ্ট যে করে আপনাকে কাজ করতে হবে, রিয়েল লাইফের কাজ করতে হবে, মনে করেন 2 বছর, তারপর শিখা, তাই না? সো রিয়েল লাইফ আগে এইগুলো যেগুলো শিখতেছেন, এগুলাই রিয়েল লাইফ আগে 2 বছর কাজ করতে হবে, সবই জানতে হবে রিয়েল লাইফে যে কাজগুলো আছে।
ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে এইগুলো আসে, ঠিক আছে। তারপর আপনি ওই চিন্তা ভাবনা করতে পারেন ওই রিঅ্যাক্ট অথবা ফ্রেমওয়ার্ক যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে। সো আস্তে আস্তে একটু ধৈর্য ধরেন, ঠিক আছে। এখনই সব হবে না, একটু সময় লাগবে, ঠিক আছে। সময় ধরে তারপরে হচ্ছে আপনার কি মানে একটু চিন্তা ভাবনা করতে হবে, তারপরে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে শিখা কোনো লাভ নেই, বুঝছেন। প্র্যাকটিস না করেন তাহলে এই কোনো শিখার মূল্য নাই। সব শিখা বসে আছেন, কিন্তু আপনি যখন আপনার একটা কাজ ধরাই দিবে তখন মাথা খারাপ হয়ে যাবে, আয় হ্যাঁ এটা কেমনে করে। একদম এটা হয়, ঠিক আছে, একদম বাস্তব অভিজ্ঞতা, ঠিক আছে। তখন কিন্তু যে সব বিপদে যে পড়বে, যে কাম সারছে এখন কি করবো। আমাদের মার্কেট প্লেস নিয়ে তো আরো ক্লাস হবে, তাই না? হ্যাঁ, মার্কেট প্লেস নিয়ে আমি আরো ক্লাস করবো। আর যে মার্কেট প্লেস কাজটা কি, মার্কেট প্লেসে আমরা যে ক্লাসের মধ্যে মধ্যে আমরা টিপস এন্ড ট্রিক্স গুলো দেওয়ার চেষ্টা করবো। তারপরে ফ্রিল্যান্সার নিয়ে ক্লাস করবো। জি ভাইয়া, ওই টিপস এন্ড ট্রিক্স গুলোর জন্য ভাইয়া অনেক সময় আটকে যাওয়া যায়, এগুলো জানা থাকে না, জানা নাই। জি ভাই। আর আপনাদের এখানে তো যে মার্কেট প্লেসের একজন আছে, আপনারা হেডসেট লাগলে ওর কাছে নিবেন, সমস্যা কি, যত বেশি নিবেন তত ভালো আপনাদের জন্য, আমার কিছু না। মনে করেন আমি অনেক কিছু হয়তো বলতে পারি, ভুলে যাই, হ্যাঁ বলি না, যেমন আমরা আমার কাছে জিজ্ঞেস করে করে নিচ্ছেন, তাই না। এটাই আর কি, যে যত বেশি জিজ্ঞেস করবেন তত আপনাদেরই লাভ। আচ্ছা, এখানে পাসওয়ার্ড, আচ্ছা রেজাল্টটা দেখে নিন, জাস্ট পাসওয়ার্ডটা দেখে নিন। পাসওয়ার্ড এটা অপশন দিতে পারি আমরা, ইনপুট টাইপ বক্স আছে না, শো পাসওয়ার্ড কখনো দেখছেন আপনারা? পাসওয়ার্ড দেখা যায় যে ক্লিক করলে দেখছি, করার চেষ্টা করবো। শো পাসওয়ার্ড, ওই যে একটা চোখের মতো সাইন থাকে, একটা ক্লিক করলে কি হয়ে যাবে, শো পাসওয়ার্ড। আমরা এখানে চোখ না করে আমরা এখানে এটা দিই, এটা দিলে আমরা শো পাসওয়ার্ড পাই। স্যার ফন্ট অসাম নিয়ে কবে দেখাবেন? যখন যে ইয়ার কাজগুলো করব, PHP টু HTML, ওই সময় লাগবে, ওই সময় করব না। স্যার ফন্ট, স্যার এই যে ফন্ট অসাম দিয়ে তো যেখানে একটা আই আই মানে যে চোখের মতো একটা, ওইটা আপনি ওখানে জাস্ট ওইটার বদলে তখন ওটা চোখ আনিয়ে দিবেন যখন জানবেন, একই জিনিস। আচ্ছা কনফার্ম পাসওয়ার্ড থাকে, যে পাসওয়ার্ড মিলাইতে হয় না, সেখানে নাম কনফার্ম পাসওয়ার্ড, সরি টাইপ টু পাসওয়ার্ড, আইডি হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম ঠিক আছে। রিসার্চ আর দেওয়া যায়, জেন্ডার দেওয়া যায়, জেন্ডার প্লাস গ্রুপ, জেন্ডার। হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে, আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। ফ্রিজ হয়ে যাচ্ছে, জি ভাইয়া। এই শুরু হইলো না, আজকে তো অনেকক্ষণ ভালোই গেছে। দেখি আবার কথা লাউড শুনতে পাচ্ছি না কেন, এটা কেন হবে?
কথা কি সবাই কম শুনতে পান? না ভাই এখন ঠিক আছে। জি ভাইয়া, না না ভাই অন্যদের তুলনায় আপনারটা একটু আস্তে আসে। এটা কেন হয়? হেডফোন ইউজ করলে আসলে আপনার কথা ঠিকঠাক মতো শোনা যায়, এমনি লাউড স্পিকারে ভালো মতো শোনা যায়। হেডফোন ইউজ করলে ঠিক আছে। আল্লাহ জানে, এটা মনে হয় আমাকে স্যার হ্যাঁ হ্যালো স্যার, স্যার কি কাটসর নিছেন? হুম? কাটসর নিছেন মাউস পয়েন্টারে? কোথায় কার্সর নিব? মানে ওই যে ভিডিওতে যে শো করে আমাদের মাউস পয়েন্টারটা, হ্যাঁ কাটসরটা। কার্সর কি হয়েছে কার্সর? হ্যাঁ মানে নিছেন আজকে? আমি না বুঝতেছি না আপনার কথাটা, কোথায় নিব? না মানে স্যার এই যে ভিডিওতে মানে মানে দেখা যায় না, কাটসরটা দেখা যায় না, ওটা নিতে হয়। তো আজকে আমি দেখতেছি যে আপনার যে কাটসরটা মানে ইয়েলো দেখাচ্ছে না, মানে গোল করে ইয়েলো থাকে। তো ওই জন্য প্রশ্নটা করলাম যে নিছেন কিনা। ওইটা তো আমি জানি না, এটা আগে বলবেন না যে কার্সর দেখা যায় না। এটা আগে ভিডিওতে মনে হয় দেখা হ্যাঁ ওই তো ভিডিওতে দেখা যায় না, আগে বলবেন না, তাহলে আগে আপলোড করার কালকে করবো না, যেহেতু আজকে জানলাম। আচ্ছা ঠিক আছে। আইডি এবং নেম লাগবে এখানে। জেন্ডার এখানে আইডি না, কারণ দুইটা আইডি আলাদা নিতে হবে, সো আইডিটা দুইটা হয় না, তো নেমই থাক প্লাস ফর্ম চেক ইনপুট নিচে মেল চেক করে দেখি মেল সেম ভাবে একটা নামাই, বলছি ইমেল চেক করি কি অবস্থা আসছে, এই অবস্থা কেন? ফর্ম চেক রো এটা দিতে হবে, ফর্ম চেক রো, আলাদা আলাদা ফর্ম চেক নিতে হবে। এই বুস্টারে একটা জিনিসই ভেজাল, এই রেডিও বাটন গুলো নেওয়া আসছে। নিচে নিচে আমরা এক লাইনে করে দিই, ডেলিভার রো ইউজ করি, রো বাদ, এটা নগদ বাদ দিই, রো আসতেছে না। আচ্ছা সো এখানে মেল ফিমেল যে কোনো একটা ক্লিক করা যাচ্ছে, ওকে। আর একটা যাওয়া যায়, সেটা হচ্ছে সাপোজ ডিভিশন, ড্রপ ডাউন প্লাস ফর্ম ইনপুট না, এটা হচ্ছে কি সিলেক্ট আইডি ডিভিশন। ঢাকা, তারপর কি আছে রংপুর, রংপুরে করোনা রোগীর সংখ্যা কি অবস্থা? রংপুর না দিনাজপুরে?
মোটামুটি অবস্থা ভাইয়া, সদরে তো 3 দিন অনেক খারাপ। 2-1 দিনের লকডাউন দিয়ে দিবি। তাও ঢাকার থেকে তো ভালো আছে, আমাদের ঢাকার অবস্থা খুব খারাপ। জি। যাই হোক, কয়েকটা দিলাম। একটু দেখে নেই কি অবস্থা। ডিভিশন চলে আসছে। এই তো আমার একটা ফর্ম, এই ফর্মের ভিতরে এখন একটা বাটন লাগবে, প্লাস ফর্ম গ্রুপ। কবে বললাম? হ্যাঁ, রেজিস্টার রেজিস্টার। এখানে রেজিস্টার বাটন চলে আসছে। এখন টার্গেট হচ্ছে যে কেউ সাপোজ ফর্ম ভ্যালিডেশনটা বেসিক্যালি কি জিনিস, কেউ সাপোজ ফার্স্ট নেম বা লাস্ট নেম আমি যাবে কেউ দিতে চাইলো, ঠিক আছে, বা কেউ ইমেল অ্যাড্রেস উহা একটা মানে উল্টা পাল্টা কিছু একটা দিল, ইমেল অ্যাড্রেস দিল, ঠিক আছে। পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে আপনার কেউ হচ্ছে ইচ্ছা মতো দিল, সেগুলো আমরা সব কি প্রিভেন্ট করবো, পাসওয়ার্ড মিললো না, ঠিক আছে। তো এগুলোকে কি করবো, প্রিভেন্ট করবো, কোনো কিছু যদি না দেয়। এমনিতেই ফর্ম ভ্যালিডেশন করা যায়, কিভাবে করা যায়, আপনি যদি রিকোয়ার্ড দেন, শুধু রিকোয়ার্ড, সাপোজ এখানে আপনি কোনো একটা রিকোয়ার্ড দিলেন, রিকোয়ার্ড, রিকোয়ার্ড দিলে কিন্তু হবে ফর্ম ভ্যালিডেশনটা। এরকম শুধু রিকোয়ার্ড দিয়ে আপনি যদি এখানে এখানে ক্লিক করে যদি কোনো কিছু না লিখে যান, সাপোজ যদি সাবমিট রেজিস্টার করতে যান, আচ্ছা ফর্ম লাগবে, খেয়াল রাখেন আমরা কিন্তু ফর্ম নেই, ফর্ম ট্যাগ, এখানে ফর্ম ট্যাগটা লাগবে, ঠিক আছে। দেখছেন লাল হয়ে আছে, তার মানে কি ওটা রিকোয়ার্ড মনে হচ্ছে, বাট এটা বিল্ট ইন, শুধু রিকোয়ার্ডটাই করা যায়, ঠিক আছে। বাট কেউ যদি রিকোয়ার্ড দিলে ঠিক আছে, খুব ভালো কথা যেটা লাগবে, বাট কেউ যদি উল্টাপাল্টা সংখ্যা দিয়ে দেয়, তো যখন সাবমিট তখন কি হবে, এটা নিতে দিবে না, তখন বলবে কি এটা পসিবল না, সংখ্যা দিলে এটা কি হবে, সমস্যা আছে। তো এই ধরনের অনেক ভ্যালিডেশনের কাজ করা যায় এই ইয়ার মাধ্যমে, যে কোয়ারির মাধ্যমে। তো এই ভ্যালিডেশনগুলো আমরা আস্তে আস্তে বুঝে ফেলবো। সো প্রথমত তাহলে এটার জন্য স্ক্রিপ্ট নেওয়া আছে, একটা স্ক্রিপ্ট, আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টে চলে যাই, ঠিক আছে। সেই স্ক্রিপ্টে এসে আমাদের কিছু কাজ করা লাগবে। তো প্রথমে এসে আমরা কি এর কিছু ইয়াটা দিয়ে দিব, ওকে। তো তাহলে স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে কাজ করতে হবে আমাদের, সকল কাজ এগুলো আমরা কমেন্ট করে রেখে নিচে নামাই দিই। তো প্রথমে হচ্ছে শুরু করি ফার্স্ট নেম দিয়ে, যে ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা এটা কেটে নিচ্ছি। ফার্স্ট নেমে কি আছে, যে ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম আইডি, ফার্স্ট নেম, ফার্ম কন্ট্রোল সবকিছু আছে। তো আমরা ফার্স্ট নেমটাকে ফার্স্টে ধরবো, তাই না, কিভাবে এই আইডির মাধ্যমে ফার্স্ট নেমটাকে ধরবো, ধরে এর ভিতরে আমরা কিছু কিছু কাজ করব, যে এই কাজগুলো করা পসিবল, তাই এটা হবে, ঠিক আছে। সো কি কি কাজ করা যায়, সো ফার্স্ট নেমের ফার্স্টে ধরি ডলার, ঠিক আছে, ফার্স্ট নেম, এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, ফার্স্ট নেম ডলার ফার্স্ট নেম দিয়ে, যে এখানে হচ্ছে আমরা কি বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি হচ্ছে এটা সিলেক্ট করলাম, তাই না, সিলেক্টর, কেউ কথা বলে না, এটা হচ্ছে কি সিলেক্টর। এবং তারপরে আমরা কি করি, তারপর হচ্ছে অ্যাকশন, তাই না, তারপর আমরা সেটাকে আমরা বলি কি অ্যাকশন। সিলেক্টর ফার্স্টে সিলেক্ট করি, তারপর আমরা দিয়ে দিই কি অ্যাকশন দিয়ে দিই। সো এরকম বেশ ব্যাপার। সো অ্যাকশনটা কি হবে, সাপোজ কি আপ, একটা অ্যাকশন কি আপ। সো
তাহলে ফার্স্ট নেম কি আপ যখন করবে, যখন কি আপ করতে থাকবে ওই অবস্থায় কি সে ডিটেক্ট করবে যে কি কি সে করতেছে না করতেছে, ঠিক আছে। সো কি আপ ফাংশন, কি আপ হলে কি হবে, তো আমি বলতেছি যে আমার সাপোজ কেউ ভাইয়া হচ্ছে, হ্যাঁ বলেন। কি আপের পরে যে ফাংশনটা লিখছেন ওটা কি সিনট্যাক্স মানে ফাংশন লেখাই লাগবে নাকি আমরা কোনো কিছু লিখলেই ওটাই করবে না না ভিতরে? না, এটা হচ্ছে সিনট্যাক্স, ফাংশন লিখতে হবে। হ্যাঁ, এগুলোকে বলে অ্যানোনিমাস ফাংশন। কালকে বলছিলাম যে এগুলা কোনো নেম নাই, এই ফাংশনের কোনো যেমন নেম ভাই নাই। এখন যদি লিখি এখানে ভিতরে ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড এরকম যদি লিখি তাহলে কি এটা কাজ করবে না ফাংশন ছাড়া লিখলে? না না, আপনি এই কি অ্যাপের ভিতরে সাপোজ এটার ভিতরে লিখতে চাচ্ছেন, তখন আপনাকে ডিরেক্ট আপনি এখানে লেখেন, এভাবে হবে। বাট ওই ডকুমেন্ট ডট রাইট এগুলো তো বাদ, এখন তো যেহেতু যে কোয়েরি, তো এখানে এভাবে লিখতে পারেন, ঠিক আছে, নাহলে এভাবে। আচ্ছা আচ্ছা, ভাই এখানে মাল্টিপল লাইন লিখতেছে, বুঝি না। বলছে এখানে যে মাল্টিপল লাইন অনেকগুলো লাইন লিখতেছি এর জন্যই তো ফাংশনটা নিচ্ছি, তাই হ্যাঁ, না? মাল্টিপল লাইন লিখতেছি এই কারণেই ফাংশনটা নেওয়া হচ্ছে, নাহলে কিন্তু নেওয়ার দরকার ছিল। তো এক লাইনে বলতে ওকে। সো এখানে প্রথম কাজ হচ্ছে এই ফার্স্ট নেমে, সাপোজ আমি বলতেছি ফার্স্ট নেমে আমরা এই যে বলতেছি কেউ যদি সাপোজ ইয়া করে 2 ওয়ার্ডের একটা নাম দিয়ে দেয়, 3 ওয়ার্ড, এরকম তো হওয়ার কথা না। ফার্স্ট নেমে একটা লেন্থ আমরা ফিক্স করে দিব, যে অবশ্যই কি একটা মিনিমাম লেন্থ থাকবে, তাই না? একটা মিনিমাম লেন্থ থাকবে এবং মিনিমাম লেন্থ অনুযায়ী কি হবে ফার্স্ট নেমটা ডিটেক্ট হবে। তো তাহলে আমরা যদি বলি এটা ফার্স্ট নেম হোক আর যে কোনো ক্ষেত্রেই হোক, আপনার মিনিমাম লেন্থ দেওয়া লাগে। তো ফার্স্ট নেমটাকে ফার্স্টে ভ্যালুটাকে নিব, তাই না? এখানে কি এখান থেকে তার ভ্যালুটাকে আগে ফার্স্ট নিতে হবে, তো ভ্যালুটাকে নিব। তো আবার এসে ফার্স্ট নেম ডট ভ্যাল, তো ডট ভ্যাল, তো ফার্স্ট নেমের ভ্যালুটাকে নিলাম, এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিই, সরি lit f name, ওকে। তো ফার্স্ট নেম ভ্যাল নিলাম। এরপরে বলতেছি যে যদি এখানে আমরা একটা বিল্ট ইন ইউজ করতে পারি, ইফ এফ নেম ডট লেন্থ, এটা হচ্ছে বিল্ট ইন হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন ডট লেন্থ, এটা লেন্থটা বের করে। যদি লেন্থ বলতেছি যে গতদিনই দেখছিলাম আমরা, যে মনে হয় যে যখন স্লাইডার করছিলাম লেন্থের কাজটা, বলতেছি যে এফ নেমের লেন্থ যদি 2 থেকে বড় and f name length যদি বললাম যে এরকম 10 থেকে ছোট হবে, মানে বেসিক্যালি যেটা বোঝাচ্ছি যে f name এর লেন্থটা কি 2 থেকে এবং 10 এর ভিতরে হবে, ঠিক আছে। এর বাইরেই গেলে কি হবে একটা সো 2 এর ভিতরে এবং 10 এর পরে, মানে 2 থেকে বড় 10 থেকে ছোট, এটা হইলে কি হবে সেটা অ্যাকসেপ্টেবল হবে, তাই না? এটা হইলে সেটা অ্যাকসেপ্টেবল হবে। সো তাহলে আমরা এখানে এসে বলতেছি যে তাহলে আচ্ছা, সো এবার তাহলে এই জিনিসটা দেখাবে কোথায়, এটা একটা ব্যাপার আছে। আমাকে তো এররটা এখানে দেখাবে যে ভাই এখানে সমস্যা আছে, দেখানোর জন্য আমার একটা ঘর লাগবে। সেই ঘরটা আমরা এখানে নিয়ে যেতে পারি, স্মল ট্যাগ নিয়ে প্লাস দিলাম হচ্ছে টেক্সট চেঞ্জার, মানে একটা আইডি দিলাম, এখানে বললাম যে ফার্স্ট এফ নেম এরর, এখানে এফ নেম এরর আইডিটা দেখাবে। তো এখানে এররটা দেখাবে কি ভুল আছে, আমার যে প্রবলেমটা আছে এটা দেখাবে তো অবশ্যই। তো এখানে বলতেছি ডলার এফ নেম এরর, এখানে টেক্সট কিছু দেখাবে না। যখন 2 থেকে বড় এবং 10 থেকে ছোট হবে ভ্যালুর লেন্থটা দেখেন, খেয়াল করেন এফ নেমে মানে কি, এফ নেম মানে হচ্ছে এই ফার্স্ট নেমের যে ভ্যালুটা, যে হচ্ছে ভ্যালুটা কি করতেছে দিচ্ছে। তো তাহলে ফার্স্ট নেমের যে ভ্যালুটা, এই ফার্স্ট নেমের ভ্যালুটা নিব কোথায়, এফ নেমের ভিতরে। দেন বলতেছি এফ নেমে লেন্থ যদি 2 থেকে বেশি হয় এবং এফ নেম 10 থেকে কম হয় তাহলে কোনো কিছু দেখাবে না। বাট যদি এর আশেপাশে থাকে, যদি 2 এর কম হয় অথবা 10 এর বেশি হয় তাহলে কি হবে, আমাকে একটা এরর দেখাবে, তাই না? এখানে বলবে যে
f name error ডট টেক্সট নাকি নাকি কিছু একটা দেখাবে, বলবে যে ঠিক আছে প্লিজ আচ্ছা বলুন ফার্স্ট নেম শুড বি more than 2 characters কিন্তু আপাতত এখানে লিখুন ওকে। তো আমরা একটু চেক করি আসলে হচ্ছে কিন্তু। তো আমরা এখানে এদিকে লিখি দিলাম, দেখেন আমি যখন একটা দিচ্ছি সাথে সাথে কি একটা নিচে চলে আসছে ফার্স্ট নেম শুড বি মোর দেন 2 ক্যারেক্টার্স। আবার দিচ্ছি 2 এর বেশি, যখন 3 দিয়ে দিচ্ছি তখন চলে আসছে, তাই না? 3 দিয়ে দিচ্ছি, আবার যখন 10 এর বেশি দিয়ে দিবেন তখন আবার এটা দেখা দিবে, আবার যখন কমাই দিবেন তখন কিন্তু আবার দেখাবে। পেয়ে গেছি আমরা আমাদের কাজ, যে আমরা এখানে একটা ফর্ম নিলাম, ফর্ম নেওয়ার পরে এখানে এসে আমরা একটা স্মলে আইডি দিয়ে দিলাম, এই যে এফ নেম এরর, দেন এখানে আইডিটা এখানে বলা হচ্ছে যে যদি এটার লেন 2 থেকে বেশি অথবা 10 থেকে কম হয় তাহলে এটা কিছু বলবেন, আর যদি এর বেশি বা কম হয় তাহলে এই কথাটা বলবেন, মোর দেন 2 ক্যারেক্টার এন্ড লেস দেন 10। তো এভাবে পুরোটাই বলবে, তাহলে এখানে সে ক্লিয়ার হয় বুঝতে পারলো। হ্যাঁ এই যে আবার এখানে এসে কমাই দিচ্ছি, একটু হোল্ড করি তো কি ব্যাপার কল আসছে কেন আজকে। হ্যাঁ লেন্থটা হ্যাঁ বলতেছিলাম যে লেন্থটা ফিক্সড করে দেওয়ার জন্য কি করতে হবে? লেনটা ফিক্স করে দেওয়ার জন্য বলতে মানে আপনি চাইলেও 10টার বেশি লেটার টাইপ করতে পারবেন না, বা সেক্ষেত্রে যে এখানেই আছে আপনার এখানে কি আছে ম্যাক্সিমাম লেন্থ বা ম্যাক্স লেন্থ মেবি একটা আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ ম্যাক্স লেন্থে আপনি বলে দিলেন যে 10, ঠিক আছে? তো এটা বুটস্ট্র্যাপের হ্যাঁ না HTML এর ফিচার, ঠিক আছে? তখন 10টার বেশি আর আসবে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফিক্স করে দেওয়া যায়, সেটা HTML এর ফিচার আছে। এটা তো স্ট্রং না মনে হয়, কারণ এটা তো ইন্সপেক্ট এলিমেন্ট। হ্যাঁ এটা এত বেশি স্ট্রং না, মানে এগুলা HTML এর যেসব জিনিস আছে ওইটা মানে দিয়ে রাখছে, তো এটার বেশি একটা খুব একটা ইয়ার। সো যাই হোক মোর দেন 2 ক্যারেক্টারস এন্ড লেস দেন 10 গেল। তো এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন আপনি কিন্তু এইটাতেই শুধু লিমিট করতে দেন। এখন কেউ যদি এখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে ভালো কথা, আমি দিলাম না, আমি 2টার কমও দিলাম না আবার 10-এরও বেশি, মাঝে রাখলাম, বাট আমি কেউ যদি সংখ্যা দিয়ে দেয় সংখ্যা তো আবার নিয়ে নিচ্ছি, তাহলে আমাকে কিন্তু আরো ভ্যালিডেশন করা লাগবে, কিন্তু সংখ্যা দেওয়া যাবে নেম তো আর সংখ্যা হয় না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেক্ষেত্রে আমরা কিছু জিনিস এখানে ইউজ করতে পারি। আমরা এখানে একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে যেটার নাম হচ্ছে REGX, ঠিক আছে? REGX, ঠিক আছে? তো REGX এই রিজেক্টস দিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি। তো রিজেক্টসটা কি? রিজেক্টস হচ্ছে আপনার কোন প্যাটার্ন আছে, একটা প্যাটার্ন রিজেক্টস, ঠিক আছে? রিজেক্টস আসলে কি? এটা হচ্ছে প্যাটার্ন বলতে রেগুলার এক্সপ্রেশন কি, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনি ক্রাইটেরিয়া গুলা এখানে বিল্ড করতে পারেন বা আটকাইতে পারেন, ঠিক আছে? এই রিজেক্টস এর মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দিয়ে আমরা হচ্ছে এগুলো বলতে রেগুলার এক্সপ্রেশন বলতে শর্ট এন্ড অ্যাজ রিজেক্টস অথবা রেগুলার এক্সপ্রেশন এ সিকোয়েন্স অফ ক্যারেক্টারস দ্যাট ডিফাইন সার্চ প্যাটার্ন, মানে আমরা যে জিনিসটা সার্চ করব এটা প্যাটার্নটা আমরা ফিক্স করতে পারি। প্যাটার্নের মাধ্যমে আমরা অনেক কিছু বলতে পারি এবং এটার মাধ্যমে অনেক কিছু আমরা এই প্যাটার্নের মাধ্যমে শর্ট করে দিতে পারি। যেমন এই একটা প্যাটার্নের মাধ্যমে আমরা অনেকগুলা একসাথে ভ্যালিডেশন অ্যাড করে দিতে পারি। সেই রিজেক্ট প্যাটার্নগুলো আস্তে আস্তে বুঝতে হবে। তো রিজেক্টসের অনেক ধরনের প্যাটার্ন পাওয়া যায়, যেমন আপনি যদি এখন সার্চ দেন যে নেমের রিজেক্টস কি, আমার বলতেছি আমি
আমার নেমের রিজেক্ট লাগবে, যে একটা নেম বা নেম টাইপের কোনো একটা টেক্সট টাইপের কোনো রিজেক্ট। তো সেক্ষেত্রে আপনি নিজেই লিখতে পারবেন নেম টাইপের যে রিজেক্টসগুলো আছে, সেক্ষেত্রে আপনার এত কষ্ট করে খোঁজার কিছু নেই। সেক্ষেত্রে সাপোজ এখানে লেনটা দিলাম, হ্যাঁ দিচ্ছি যে var reg, দেন এখানে এসে রিজেক্টস লিখতে হলে আপনাকে যেটা করতে হয় এভাবে এটা দিয়ে, আচ্ছা দেখি এটাকে কিভাবে লেখা যায়। এরকম এ থেকে জেড, আবার ছোট হাতের এ থেকে জেড, ঠিক আছে, এ থেকে জেড। দেন হচ্ছে আপনার এখানে 2 থেকে 10, বুঝতে পারছি। আবার ডলার সাইন দিয়ে দিলাম। এটা খেয়াল করুন, আমি কি করলাম আর ই জিতে এরকম দিয়ে দিলাম জিনিসটা। সেই জিনিসটা মানেটা কি, এই জিনিসটা যে লিখলাম এটার মানেটা কি দাঁড়াচ্ছে? এটার মানেটা হচ্ছে আপনার যে সংখ্যাটা হবে সেটা এ থেকে জেড বড় হাতে এবং ছোট হাতের এ থেকে জেড এই জিনিসগুলো সাপোর্ট করবে, এবং এটার লেন্থ কত 2 থেকে 10। তার মানে আমি একসাথে দুইটা জিনিস এখানে কি করলাম, এই রিজেক্টের মাধ্যমে কি করলাম, ফিক্স করে দিলাম। তো তাইলে এখন আমি যদি এই জিনিসটা সরাই দিই, এটা সরাই দিয়ে আমি যদি বলি যে reg ডট test টেস্ট, হ্যাঁ টেস্ট এখানে হবে, টেস্ট টেস্ট কি টেস্ট হবে, এফ নেমটা টেস্ট করবে, ঠিক আছে। সো রিজেক্টসের টেস্ট করে কে, এই টেস্ট ফাংশনের মাধ্যমে কার টেস্ট করবে, এফ নেম। তো এই ভ্যালুটা চেক করবে রিজেক্টসের সাথে মিলতেছে কিনা, ভ্যালুটা চেক করে আপনার এটা শো হবে। তো আমরা যদি চেক করি, সাপোজ এখানে যদি সংখ্যা দেয়, আচ্ছা কিছুই বলতেছে না, কারণ রিজেক্টসটা এখানে মেবি এটা হবে না, মেবি এভাবে দিয়ে দিলাম। আমরা চেক করি, ঠিক আছে দিচ্ছি, তো পুরোটাই রয়ে গেছে, ঠিক আছে, কারণ সংখ্যা তো আমি মানা করে দিচ্ছি। আবার এ দিচ্ছি, এ দেখেন এখন চলে যাচ্ছে, তার মানে সংখ্যা টাইপের কোনো কিছু সাপোর্ট করতেছে না। এ দিচ্ছি, এটাকে সাপোর্ট করতেছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে রিজেক্টসটা কি হচ্ছে। এই রিজেক্টস আমি বলে দিচ্ছি, ফিক্স করে দিলাম এ থেকে জেড হবে, আবার ছোট হাতের এ থেকে জেড হবে, ঠিক আছে। আবার এখানে এসে 2 থেকে 10, মানে কি 2 হচ্ছে ছোট এবং 10 হচ্ছে বড়। সো তাহলে এখানে এসে তো ফার্স্ট নেম should be more than 2 characters less, এবং আর কিছু বলে দিতে পারেন চাইলে, বা এখানে যদি বলেন ডিরেক্ট কোনো কিছু বলাই দরকার নেই, ফার্স্ট নেম should be right format, এটা লেখা আপনি যেভাবে দেন, ঠিক আছে, এটা তো লেখা আপনার ইচ্ছা মতো। তো এখানে এসে রিজেক্টস এর ভিতরে আপনি কি প্যাটার্নটা দিন, সেটা এইভাবে হচ্ছে রিজেক্টস লেখার প্যাটার্ন, ঠিক আছে। তো আপনি এখন বলতেছেন যে আপনার লেখায় কেউ যদি এখন ফার্স্ট নেমে তো অনেক ভেজাল আছে, ফার্স্ট নেমে যেমন আপনি বলতেছেন যে এমডি লেখে কেউ যদি স্পেস দেয় তাহলে আবার এটা ভেজাল ধরবে, ঠিক আছে। তাহলে এখন এমডি লেখে স্পেস দিলে ভেজাল ধরলে তো সমস্যা না। তো তাহলে আপনি এখানে একটা স্পেস দিয়ে দেন, একটা স্পেস, তাহলে স্পেসটা অ্যালাউ হয়ে যাবে, ঠিক আছে। এখানে ভিতরে একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে স্পেসটা অ্যালাউ হয়ে যাবে। তো আমরা যদি একটু চেক করি, যে সাপোজ দিলাম এমডি আবার স্পেস, দেখেন এখন আবার অ্যালাউ হয়ে গেছে, ঠিক আছে স্পেস। কেউ যদি বলে যে ডট দিতে, ঠিক আছে ডট, তখন আমরা সাপোর্ট করবো, তার মানে আপনার ডটটাও লাগবে, ডটটা দিয়ে দেন, হ্যাঁ। আবার অনেকের নামে হাইফেন আছে, হাইফেন দিয়ে দেন। যেসব জিনিস আপনার দিতে দরকার আছে সেসব জিনিস আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তো তাহলে এখন এমডি ডট, ঠিক আছে, আল, সাপোজ আল আমিন এরকম থাকে, ঠিক আছে। তো আবার এখানে কি 10টা হয়ে গেছে, তো তাহলে এটা একটু বাড়ায় দিবেন, ঠিক আছে, এটা বাড়ায় দিয়ে দিবেন, যেহেতু নেম বড় থাকতেই পারে, 20টা একটা দিই। তো ব্যাপারটা হচ্ছে বুঝতে পারলাম সবাই কি, এখানে আবার বড় হাতের সমস্যা নাই, এখানে এমডি আল নেম নামটা নিয়ে নিচ্ছে। এবার কেউ যদি একটু উল্টাপাল্টা করে তারপর 1 দিয়ে দেয়, তখন এবার কি আমাকে বলতেছে ভুল আছে, হবে না,
সবাই কি ক্লিয়ার এই জিনিসটা বুঝতে পারছি? এটা কি রিজেক্টের প্যাটার্ন যে ব্যাপারটা আছে? ভাই এখন 1 যদি দেওয়া যায় ভিতরে তাহলে 1 ও সাপোর্ট করবে তাই না? 1 যদি এখন যদি আপনি এখানে 0 থেকে 9 দেন, 0 থেকে 9 তারপর 1 সাপোর্ট করবে। 0 থেকে 9 এ যে ডিজিটগুলো আছে ডিজিটগুলো দিয়ে দেন, ঠিক আছে? 0 থেকে 9 এভাবে না, 0 থেকে 9 এর জন্য আবার আলাদা আছে। আচ্ছা আমরা যখন টেলিফোন করব তখন টেলিফোনেরটা দেখবো যে রেজিস্টার নাম্বারের প্যাটার্নটা আসলে কিভাবে দিতে হবে। সো এটা আলাদা হিসাব। আর ভাইয়া ওই যে সামনে যে স্ল্যাশ আর ডলার সাইন এগুলো আছে ওগুলো কি সবসময় একই ভাবে দিতে হবে তার? হ্যাঁ এগুলো দিতে হবে, এটা রেজিস্টার প্যাটার্নের নিয়ম। এই যে এখানে স্ল্যাশ, তারপরে এই সাইনটা, তারপর এর ভিতরে কি লিখবো, এই রেজিস্টার প্যাটার্নে এরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে? তবে এটা লেন বোঝাচ্ছে, এই যে ডলার সাইন, সেরকম আরো অনেক। এটা আপনার লিখতে হবে না, এগুলো পাওয়া যায় আপনার এরকম অনেক অসংখ্য। আপনার রিজেক্ট সাপোজ বলুন যে নেম রিজেক্টস জাভাস্ক্রিপ্ট, বুঝছেন? নেম রিজেক্টস জাভাস্ক্রিপ্ট টেস্ট পিপলস নেম। সো আমরা যদি এটা একটু যাই, এখানে দেখবেন এই যে বুঝছেন এটা একটুকু। তো এইটুকু আমরা এভাবে করে অনেক পেয়ে যাই, অভাব নেই, ঠিক আছে? তারপর সেম ভাবে সেকেন্ড নেম বা লাস্ট নেম, লাস্ট নেম। তো লাস্ট নেমটা আমরা এভাবে করে দেখতে পারবো। তো লাস্ট নেমটা এখানে এসে লাস্ট নেম সেম ভাবে এল নেম, লাস্ট নেমের ভ্যালুটা নিলাম, ঠিক আছে? এল নেম ভ্যালুটা নিলাম, নেওয়ার পরে আর এই যে এখানে এলইডি বা ভিআর একটা ভ্যালু হলো, নেম তো একই, লাস্ট নেমও একই। তো আপনার এখানে সেম লাস্ট নেমও আমরা সেম লিখে দিলাম। বাট এখানে এস নেম এরর না, এখানে কি হবে, এল নেম এরর। তো এক একটার জন্য আপনাকে এক একটা এরর কিন্তু নিতে হবে। কোথায়? এখানে, যেমন এখানে একটা নিচ্ছি সেম, আবার এখানে একটা নিব এল নেম, আবার নিচে নিব এটা কি ইমেল এরর, ঠিক আছে? সবগুলোতে দিয়ে দিবেন, কারণ সবগুলা নিচে নিচে দেখাবে। তো তারপরে হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে দিয়ে দিই পাসওয়ার্ড দিয়ে, তারপরে হচ্ছে কনফার্ম 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 এরর। তারপরে হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে, জেন্ডারটা কোথায় দেওয়া যায় এদিকে দিয়ে দিই, জেন্ডার জেন্ডার ডিভিশনের একটা দিবে, ডিভিশনের এখানে তো সবগুলা একটা করে এভাবে সেট করবো, তাহলে বারবার লেখা লাগবে। তো এল নেম এরর, এখন যেহেতু আমাদের এল নেমটা সেট আপ হয়ে গেছে, তো এল নেমটা যদি একটু চেক করি, ঠিক আছে? আমি দিচ্ছি এম ডি সাকেব, খান। এল নেমটা কাজ করতেছে না মনে হচ্ছে, কিছু একটা হয়েছে, সে চেক করবেন কি হয়েছে, কোথায় কি আছে। তো আমরা এখানে ফার্স্টে দেখে নিই আইডি লাস্ট নেম, সেখানে আইডি লাস্ট নেম ইয়াপের ভিতরে লাস্ট নেমের ভ্যালুটা নিচ্ছে, ডাটা নেই আইডি টেস্ট, এই যে এখানে কি এল নেম দিতে হবে না। তো এখানে তো এসে এল নেম চেক করতেছে, এফ নেম চেক করতেছে না। খান এই যে এখন চলে আসছে খান, ঘন্টা ঠিক আছে, তাই তো? তো তাহলে করে আমরা লাস্ট নেমটা দিয়ে দিলাম। এবার আসি ইমেল অ্যাড্রেসটা একটু ডিফারেন্ট। ইমেল অ্যাড্রেসটা, কারণ ইমেলের ভ্যালিডেশন তার এটা না, ইমেলের কি আর এটা ভ্যালিডেশন হবে? ইমেলের কি আপনার ধরেন কেউ যদি দিয়ে দিল, সবই দিয়ে দিল, বাট @ দিল না, .com এগুলো কিছু দিল না, আমি যদি দিই তাহলে তার হলো না। ইমেলের একটা ফরম্যাট আছে, তো ফরম্যাট অনুযায়ী আপনাকে ক্রিয়েট করতে হবে। তো তাহলে আমরা আগে ইমেলের জন্য জিনিসটা সেট আপ করে ফেলতে হবে। তাহলে এখানে বলতে হবে এখানে এই জিনিসটা এইগুলো প্রাইস সবই নিয়েছি, এখানে এসে আইডি কি ইমেল, ইমেল ইমেলের ভ্যালুটা নেবে, কোথায় নেবে এখানে ইমেল। ওকে, সো ইমেলের একটা রিজেক্টস লাগবে, ইমেলের রিজেক্টস একটু ডিফারেন্স। আমরা একটা ইমেলের রিজেক্টস আমরা আগে কপি করে নিচ্ছি, বললাম ইমেল রিজেক্টস জাভাস্ক্রিপ্ট,
তো ইমেলের ভ্যালিডেশনের জন্য অনেক ধরনের ইয়া পাওয়া যায়, ঠিক আছে, ইমেলে যে অনেক কিছু পাওয়া যায়। তো অনেক জায়গা থেকে আপনি নিতে পারেন, ইমেলে বিভিন্ন ধরনের রিজেক্ট আছে, তবে একটা আছে এটা বলে রিজেক্ট স্লিপ, এটা ভালো। রিজেক্ট স্লিপ অনেক ধরনের ভ্যালিডেশনের ইয়া রিজেক্টস্লিপ.com, এই ওয়েবসাইটটা ভালো। এখানে মনে করেন ইমেলের বিভিন্ন ধরনের ভ্যালিডেশন পেয়ে যাবেন। যেমন এই যে এখানে ইমেলের একটা ভ্যালিডেশন, এখানে যত ভ্যালিডেশন দেখবেন এইখানে এই পেজে সব ইমেল, ঠিক আছে। এখানে সার্চ দিবেন আপনার কি লাগবে, ইমেল লাগবে, ইমেলের ভ্যালিডেশন এখানে সব বলে ফেলবে। এক একটা এক এক রকম কাজ। যেমন এখানে বলতেছে এই ভ্যালিডেশনের কাজ কি, সিম্পল ইমেল এক্সপ্রেশন doesn't allow numbers in the domain name and doesn't allow for top level domains at the least two model। এখানে একটু পড়বেন বসে বসে যে আসলে কি বলতেছে, এটার মানেটা কি, এখানে সব বলা আছে। তারপরে এইটা দিলে কি হবে, তারপরে এই যে দেখেন বড় বিশাল বড় ভ্যালিডেশন, তার মানে কি ইমেল ভ্যালিডেটর মানে ডিরেক্টলি একদম খুব ইয়া ভাবে তৈরি করা হয়েছে যাতে কোনোভাবেই ইমেলের যাতে উল্টাপাল্টা কিছু না হয়, ঠিক আছে, তাই না, একদম সিম্পল। বুঝি না লিংকটা ওয়েবসাইটের, হ্যাঁ ওয়েবসাইটের লিংকটা না, rejectslip.com। এখানে সব ধরনের রিজেক্টস গুলো পাবে। সো এইগুলো দেখছেন, এইগুলো দেখতে পাচ্ছি। সো আমরা বড়টাই দিই, ছোট দিব কেন, আমরা বড় সরই দিই। একটা copy mail value that edit this email address naming allows to everyone from article domains rare characters। আচ্ছা যাই হোক, তো এখানে এসে আমরা ইমেলের যে রিজেক্টটা আছে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের তো কিছু না, এটা তো ওরা বানাই দিচ্ছে। তো আমাদের এখানে তারপর আমরা এখানে দেখতে পারি, দেখলে বুঝতে পারবো কি যে এ থেকে জেড, দেখছেন বলাতে 0 থেকে 9 আন্ডারস্কোর, তারপরে এটা সেটা সব সাপোর্ট করবে, কি কি সাপোর্ট করবে না করবে সব দেওয়া হচ্ছে এখানে। তো তাহলে এটা দিয়ে যদি আমি এখন এই ইমেলটা চেক করি, ইমেলটা ঠিক আছে কিনা, ইমেল তো এখানে বলবে যে ইমেল ইনভ্যালিড, বা এখানে কোথাও একটা লিখে দিল, বলে কি ইমেল ইজ ইনভ্যালিড, ঠিক আছে। সো আমরা যদি চেক মারি, সরি ইমেল সাপোজ কেউ যদি সংখ্যা ইমেল ইনভ্যালিড, তার মানে কি আমরা এখানে কোথাও একটা এই যে এখানে ইমেল এরর, তাই না, ওইখানে দেখা গেছে ইমেল এরর, স্প্যানের যে নিয়েছিলাম ওইটা এখানে দিতে হবে ইমেল এরর। সব কিছু খেয়াল রেখে দিবেন আর কি জিনিসটা। তো ইমেল কেউ যদি সংখ্যা সরি যদি উল্টোপাল্টা দিয়ে দেয় হচ্ছে না কিন্তু, তাই না। তো আপনাকে কিন্তু স্পেসিফিক ভাবে দিতে হবে। এই যে সাপোজ আমি ডেমো, ঠিক আছে, ডেমো নেবে না যতক্ষণ না পর্যন্ত আমি সাপোজ দিলাম, দেখাচ্ছে এখনো আছে ইমেল ইনভ্যালিড। তো জিমেইল, ঠিক আছে, জিমেইল এখনো দেখাচ্ছে, ডট এখনো দেখাচ্ছে, কো যখন নিচ্ছি তখন চলে যাচ্ছে, মানে কি অনেক সময় কো থাকে। তো তার মানে একদম যতক্ষণ পর্যন্ত আপনার একটা মেইলের ফুল ফরম্যাট না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কি হচ্ছে না, এটা যাবে না। এই পর্যন্ত দেখেন আসেই, ঠিক আছে। তার মানে যতক্ষণ পর্যন্ত একটা ইমেইলের ফুল ফরম্যাট আপনার পূরণ হবে না, আপনি যদি বার দিতেন কিন্তু হবে না। আপনি সাপোজ দিলেন, আপনি ডট দিলেন না, ঠিক আছে, এখানে এসে ডট দিলেন না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ও কিন্তু নিতেই দিবে না, আপনার একদম ফুল ভ্যালিড ইমেইল হবে তখনই আপনার কি হবে, জিনিসটা আপনার কাজ করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ইমেলের ভ্যালিডেশনের জন্য আমরা এই রিজেক্টটা ইউজ করে এটাকে কাজ করতে পারি। বাট ফরম্যাট কিন্তু একই, আমাদের ফরম্যাটটা একই, জাস্ট এখানে কি রিজেক্টের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সেম ভাবে তারপর আমরা একটা কিনেছি পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড এটা আরেক হাজার আছে, পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, সব পাসওয়ার্ড। আচ্ছা আরেকটা জিনিস অ্যাড করতে পারতাম, আমরা একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে পারতাম। সাপোজ করলাম কেউ বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে চেক করবো, সেখানে বললাম ফোন ফোন ঠিক আছে, এখানে বললাম ফোন, ঠিক আছে, এখানে বললাম ফোন ফোন ওকে। তো তাহলে ফোন নাম্বার একটা ঘর পাবো, তো ফোন নাম্বারটা দেখাই আজকে শেষ করে দিব, বাকিগুলো আবার নেক্সট দিন দেখাতে হবে। সো এখানে এসে
ফোন আইডি কি ফোন না, হ্যাঁ ফোন, এখানে এসে ফোন ইরো, কোথায় ফোন ইরো, আর এখানে এসে এটা কি ফোন ফোন, এটা কি ফোন। ওকে, সো গেল এখানে আমাদের সেটআপটা কমপ্লিট। এবার রেজিস্টার কি হবে? এখন সাপোজ আপনি বলছেন আপনি বাংলাদেশের ফোন নাম্বার রেজিস্টার করতে চান, এখানে খুঁজলে হবে না, কিন্তু তখন আপনাকে এখানে সার্চ দিতে হবে যে বাংলাদেশ ফোন, সাপোজ বাংলাদেশ ফোন রিজেক্টস প্যাটার্ন, বিডি ফোন নাম্বার রিজেক্টস। তো এখানে এসে ভ্যালিডেট বাংলাদেশ ফোন নাম্বার অপশনাল, এটা অথবা এটা, তো দেখেন পেয়ে যাবেন, সব পাওয়া যায়, এর বাঙালিরাই বানাইছে এই জিনিসটা। তো এই যে ঠিক আছে, আপডেট এখানে ভ্যালিডেট বাংলাদেশ ফোন নাম্বার is nothing changes in the pattern only and if you plan to allow এই প্যাটার্নটা আমরা কি করব, নিয়ে কপি করে কোথায় আমাদের যে রিজেক্টস এর ঘরটা আছে ওকে। সো এটা হচ্ছে বাংলাদেশের জন্য ফোন নাম্বারটা যে আছে সেই ফোন নাম্বারের জন্য রিজেক্ট প্যাটার্ন, ঠিক আছে। সো তাহলে এখানে বললাম ফোন নাম্বার ইনভ্যালিড, এরকম কোথাও লিখে দিলাম ফোন নাম্বার, কেউ যদি উল্টাপাল্টা নাম্বার দিতে চায়, তো তার মানে এখানে এসে কোথায় এখানে ফোন নাম্বার, কেউ যদি প্রথমে 1 2 দিয়ে কিন্তু যদি শুরু করে ফোন নাম্বার ইনভ্যালিড, আপনাকে অবশ্যই কি 0 1 দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, এবং 11টা ক্যারেক্টার হইতে হবে। সাপোজ নাম্বার দিচ্ছি 01673917344, ঠিক আছে। আবার অপশনাল আপনি 88 অ্যাড করতে পারবেন, ঠিক আছে, 88 অ্যাড করতে পারবেন। সো দেখছেন বাংলাদেশের ফোন নাম্বার রিজেক্ট আপনি কিন্তু পেয়ে গেলেন, ঠিক আছে। কেউ যদি বলে বাংলাদেশের প্যাটার্ন অনুযায়ী, এছাড়া ইন্টারন্যাশনাল সকল ফোন নাম্বার রিজেক্ট আপনি পাবেন, সার্চ দিলেই ইন্টারন্যাশনাল সকল ফোন নাম্বার রিজেক্ট পাবেন, শুধু বাংলাদেশেই না, সকল ফোন নাম্বার রিজেক্ট আপনি পেয়ে যাবেন। ইউএসএ যেটাই যেভাবে চাপ সার্চ দিবেন, সার্চ দিয়ে ঠিক আছে। সো যাই হোক এভাবে করে আমরা, সো আমরা কোন পর্যন্ত দেখলাম, ফার্স্ট লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার, পাসওয়ার্ড শো পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো বাকি আছে, দেখবো নেক্সট, ঠিক আছে। এখনো কাজ বাকি আছে, যেমন হচ্ছে আপনি সাপোজ দিলেন, ঠিক আছে, বা কেউ যদি উল্টাপাল্টা দিল, কেউ উল্টাপাল্টা দিয়ে রাখে, দিয়ে এখন কেউ যদি ফর্ম সাবমিট করে, কিন্তু সাবমিট কিন্তু হয়ে যায়, সাবমিট কিন্তু হয়ে গেলে তাহলে তো লাভটা কি হলো, এত কিছু সাবমিটও করতে দেওয়া যাবে, তো কাজ আছে, বুঝতে পারলাম। সো এখানে এসে যতটুকু করছে এতটুকু প্র্যাকটিস করে নেবেন। আর একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, যেটা হচ্ছে ক্যালকুলেটর বানাবেন কি দিয়ে, jQuery দিয়ে, তবে ক্লিয়ার? জি ভাইয়া বলেন।